হঠাৎ কোথায় হারিয়ে গেছিলি? ভার্সিটির কাছে একটা টঙের দোকানে বসে চা খাচ্ছিলাম। এমন সময় তুলি কোথা থেকে আমার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলল। এক দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে। সেই 5 বছর আগে সবাইকে না বলে হারিয়ে গেলাম, আর কাউকে দেখিনি। কিছুটা অভিমান নিয়েই বন্ধু মহল থেকে হারিয়ে গিয়েছিলাম। যাক গেছে সব কথা। তুলি যে আমায় দেখে চিনবে সেটা ভাবিনি, তবে মেয়েটা আগের থেকে আরো সুন্দর হয়েছে। কি, আমায় চিনতে পারছিস না? না এখনো সবার উপরে অভিমান নিয়ে আছিস? বিশ্বাস কর, সেদিন আমার কোনো উপায় ছিল না, তাই উঠে দাঁড়িয়ে দোকানের মামাকে টাকা দিয়ে একবার তুলির দিকে তাকিয়ে দেখে হাঁটতে লাগলাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। যেখানে নিজের কোনো মূল্য নেই, সেখানে থেকে নিজের সম্মানহীন করার কোনো মানেই হয় না। শামিম দাঁড়া, এভাবে কথা না বলে চলে যাচ্ছিস কেন? প্লিজ সামনে থেকে সরে দাঁড়ান। না, সরছি না আমি। এত রাগের কি আছে? পুরনো ঘটনা মনে করে কেন এমন করছিস? সরি, কিসের ঘটনা আর কার কিসের কথা বলছেন বুঝতে পারছি না। আপনি আমার সামনে থেকে সরে দাঁড়ান। বাহ, এতটা পর করে দিচ্ছিস আমাকে? তুই না আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, আর আমাকে তুই... দেখুন, আমার আপন বলতে আমার মা ছাড়া আর কেউই নেই। সেই আমার বেস্ট ফ্রেন্ড। গরিবদের মা ছাড়া কেউ থাকে না। আমাদের ভুলে গেছিস? দুঃখিত, আপনাকে আমি চিনি বলে তো মনে হচ্ছে না। তাহলে ভোলার কথা আসবে কোথা থেকে? দেখুন, আপনার কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে। আমারই ভুল হচ্ছে। তোর অভিমান নিয়েই থাক। আর হ্যাঁ, পারলে আমাদের ক্ষমা করিস। তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, সেজন্য। চলে যাচ্ছিস? ক্ষমা করলি কিনা বললি না তো। রিক্সা করে আর বাইরে না থেকে বাসার দিকে রওনা দিলাম। রিক্সা ভাড়া দিয়ে বাসার গেটে ঢুকতে যাব, তখনই রবিনের সাথে দেখা। আমায় দেখে সে রীতিমতো অবাক। ও এখানে কি করে বুঝতে পারছি না। এভাবে সবার সাথে কেন দেখা হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। বিধাতা বুঝি কপালে কষ্ট ছাড়া আর কিছুই লিখে রাখেনি। কি রে শামীম, কেমন আছিস? আমার সাথে দেখা করতে বাসায় চলে এলি, আমি না বিশ্বাস করতে পারছি না তুই আমার বাসায় আসবি। ও শিট, এটা রবিনের আব্বুর বাসা। আগে জানলে ভাড়া নিতাম না। সরি, আপনাকে চিনতে পারছি না। আপনিও কি এখানে থাকেন? আমি 2য় তলা ভাড়া নিয়েছি, নতুন ভাড়াটিয়া। চিনতে পারছিস না মানে? আরে আমি রবিন, একটু আগে থেকে বেশি মোটা লাগছে, তাই চিনতে পারছিস না মনে হচ্ছে। সরি, রবিন নামে কাউকে চিনি না, আর এই নামের কোনো বন্ধুও ছিল না। আরে বোকা, না চিনার কি আছে? তুলি ফোন দিয়ে কি যেন জরুরি কথা বলবে, সেই জন্য দেখা করতে বললো। তুইও চল, তুই গেলে তো সে অনেক খুশি হবে। তুলি? সরি, এই নামের কাউকে আমি চিনি না। তাই মন না হার তুলি, চিনতে পেরেছিস? আরে তুই যাকে ভালোবাসতি তার কথা বলছি। বললাম তো কাউকে চিনি না। কি সব বলছেন? দেখি আপনার কাজে জানতো, আমি ভিতরে যাব, সরেন। হুম। ওহ, রাগের মাথায় এভাবে উচ্চস্বরে কথা বলা ঠিক হয়নি। যাক, একসময় ক্ষমা চেয়ে নেব। মা, কি করছো? এই তো তোর জন্য রান্না করছি। সারাদিন কোথায় ছিলি? কতবার ফোন দিয়েছি দেখ তো, ফোনটা রিসিভ করলে কি হতো? ফোনটা সাইলেন্ট ছিল তো বুঝতে পারিনি। নতুন বাসা নিয়েছিস, কেউ পরিচিত না, কার সাথে যে কথা বলে সময় পার করব সেটার উপায় নেই, আর তুই ফোন রিসিভ করিস না। এত টেনশন দিস কেন? এইভাবে কখন আমি টেনশনে যে... মা, বাকিটুকু আর বলো না, নাহলে আমি তোমার আগেই চলে যাব। হয়েছে, আর এত মায়া দেখাতে হবে না। ঢাকায় তো এলি বই খুঁজতে, বিয়ে করে আমাকে ভুলিস না, তাহলেই হবে। মা, এবার কিন্তু রেগে যাচ্ছি। আমি একবার বলেছি বিয়ে করবো তো, তুমি তো সারাক্ষণ বিয়ে করো বিয়ে করো বলে আমার কানের আয়ু কমিয়ে দিয়েছো। এখন রাজি হলাম। ছি, আচ্ছা ঠিক আছে, বিয়ে করবো না। ধুর বোকা, রাগ করিস কেন? আমি তো ওটা এমনি বলেছি। আল্লাহ তোকে লক্ষ্মী বউ দেবে, দেখিস। সারাদিন সব প্যাঁচার সাথে দেখা আর লক্ষ্মী। কিছু বললি? না, খিদে লেগেছে, খেতে দাও। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। কি ব্যাপার, হঠাৎ এত জরুরিভাবে ডেকে পাঠালি যে? কোনো জরুরি কাজ নাকি? সেই জন্যই তো ডাকলাম।
আচ্ছা একটু তাড়াতাড়ি বল, তোর ভাবিকে নিয়ে বাইরে খেতে যেতে হবে, আজ দেরি হলে অবস্থা খারাপ করে দিবে, বেরোনোর সময় বলে দিয়েছে। স্বামী মেসেজে জানিস কিছু? হ্যাঁ দেখলাম তো। তোর সাথে কি দেখা হয়েছিল নাকি? হুম, ওরা তো আমাদের বাসায় দ্বিতীয় তলায় ভাড়া নিয়েছে, আমি তো জানতাম না, এখানে আসার সময় দেখলাম। আমার সাথেও ভার্সিটির পাশে চায়ের দোকানে দেখা হয়েছিল, কিন্তু সে চিনতে পারছে না, কেমন জানি অভিমান করে আছে আর রুট হয়ে গেছে। সব কিছুতেই একটা অভিমান নিয়ে কথা বলছিল। আমার সাথেও তো দেখলাম একই বিহেভ করলো, আমার উপর তো রেগে গেছিল তোর সাথে দেখা করতে যাওয়ার কথা বলতেই। এখন এসব বাদ দে, কিভাবে ওর সাথে? বাহ, আজ এলো তাতেই, কিন্তু ওর তো বিয়ে হয়ে যেতে পারে। ধুর গাধা, আমি সকাল থেকে ওকে ফলো করছিলাম ভার্সিটি ক্যাম্পাসে, একা একা সারা দিন ঘুরে বেরিয়েছে। বিয়ে করলে বউ নিয়ে আসতো, আর সারাদিন তো একবার হলেও বউ তাকে ফোন দিত, বা সে তার বউকে ফোন দিত। তারপরেও এতদিন ফাইজলামি করস আমার সাথে? এতদিন থেকে ভুল বুঝতে পেরে অপেক্ষা করে ও বিয়ে করবে, এটা আমি মানবো না। আরে কান্না করিস কেন, আগে তো তার সব জানতে হবে। আচ্ছা ঠিক আছে, তোর বাসায় যেহেতু থাকে তাহলে তুই সব খোঁজ নিয়ে দিবি। আমার সাথে তো কথা বলে না, আমি কিভাবে বলবো আর খোঁজ নিব? তোর বউকে পাঠাবি। বউকে পাঠাবো মানে? আরে বেশি বুঝিস না তো, ওর আম্মুর সাথে কথা বলতে আর ওর খোঁজ নিতে। ও তাহলে ঠিক আছে, শালা আমি তো অন্য কিছু ভেবেছি। আর হ্যাঁ, তোর বউকে বেশি ওর আশেপাশে যেতে না করবি, আর তাকালে ভাই মনে করতে বলবি। আমি কিছু পারবো না, আমার বউকে এগুলো কিছু বললে আমার 12টা বাজিয়ে ছাড়বে। ধুর, কি মানুষ তুই, এত বউকে ভয় পাস কেন? এটা তুই বুঝবি না রে। আচ্ছা ঠিক আছে, যেটা বললাম সেটা করবি, তাহলেই হলো। চেষ্টা কর। কি বললি? আচ্ছা ঠিক আছে। কিরে, আজকাল খুব ব্যস্ত থাকিস, বিয়ের জন্য কি বউ পেলি? ধর, অফিসের অনেক চাপ, কাজগুলো কমুক তারপরেই খুঁজবো। বিগত কত দিন থেকে এই একই কথা শুনে আসছি বলতো, আর কত শুনবো এই কথা? তুমি আবার ইমোশনাল কথা শুরু করলে। দেখো, এইভাবে কথা বললে কিন্তু খুব খারাপ হবে। ঠিক আছে, ইমোশনাল কথা দিয়ে হবে না তো, কঠোর হতেছি আমি। আজ রাতের খাবার বন্ধ করে দিলাম। আমিও সেটাই ভাবছিলাম। চলো, দুজনে আজ বাইরে খাবো। না, আমিও খাবো না, তুইও খাবি না, এটাই শাস্তি। মা, তুমি কি পাগল নাকি? এটা কোন ধরনের শাস্তি? এটা নতুন শাস্তি। কোনো মেয়ের জন্য এত বছর ধরে বিয়ে না করে বসে আছে, একদিকে নিজে বুড়ো হচ্ছিস, সেটা দেখেছিস? তো কিসব বলছো? কথায় কথায় ওটা টানবো না তো। তুই কি আমার সাথে ঝগড়া করতে চাচ্ছিস? ও, তুমি পারো বটে। খালি দুর্বল জায়গাগুলো খুঁজে সেখানে টাচ করো, যাতে আমি কিছু বলতে না পারি। তোমাকে বেশি ভালোবাসি তো, সেজন্য কিছু বলতে পারি না। কত ভালোবাসিস সেটা জানি, যদি এতই ভালোবাসতি তো আজকে বিয়ে করে দেখা তো। এই মুহূর্তে বিয়ে করতে হলে আপনাকে স্টেশনের পাগলিগুলো ছাড়া কিছুই পাবো না। তুমি কি সেগুলো মানবে? হ্যাঁ, আমার চলবে, নিয়ে আয়। গেলাম, কিন্তু পরে কিন্তু বলে লাভ হবে না। দেখি আগে, করে তো দেখা। আচ্ছা, খেতে দাও, তারপর নিয়ে আসি। দাঁড়া, কে যেন দরজায় কড়া নাড়ে, দেখে এসে খেতে দিচ্ছি। কে এসেছে মা? বাড়িওয়ালার বউ। চাচা তো সেই বুড়ো বয়সে বিয়ে করেছে, তাও এত কচি মেয়ে, এরা কি মানুষ? হারামজাদা, ওইটা ওর ছেলের বউ, ওর না। তুমি তো বললে। বেশি বুঝিস না তো, আজ খেতে দিচ্ছি, কাল থেকে কিন্তু সত্যি খাবার বন্ধ করে দিলাম। এই কাল যেন আগামী 10 বছরেও না আসে। কি বললি? কিছু না, খেতে দাও। খাওয়া দাওয়া শেষ করে ঘুমাচ্ছি। সকালবেলা অফিস বের হচ্ছে, তখনই দেখি তুলি আমাদের বিল্ডিংয়ে ঢুকছে। তাকে দেখে মেজাজটা খারাপ হয়ে গেল। তবুও তার বন্ধুর বাসা, সেজন্য কিছু বলতে পারি না। আমি আমার মতো বের হচ্ছিলাম, তখনই ঘটলো বিপত্তি। ও ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সরি বলল। মেজাজটা আরও খারাপ হয়ে গেল, কিন্তু রাগ কন্ট্রোল করে হাঁটা ধরলাম। তুই যতই চেষ্টা কর, আমি একটুও তোর সাথে কথা বলছি। মানুষকে কষ্ট দিতে ভালো লাগে, দেখ কেমন লাগে এখন। আর কষ্ট কি আর কাকেই বা বলে।
একদিন অফিস থেকে তাড়াতাড়ি বাসায় এসে দেখি মা তুলির সাথে কথা বলছে। এই মুহূর্তে কি করব সেটা বুঝতে পারছি না। কতটা লজ্জাহীন হলে এইভাবে প্রতিদিন ইগনোর করার পরেও আমার পিছনে লেগে থাকে। আজ কিছু একটা ব্যবস্থা করতেই হবে। মায়ের কাছে যেতেই তুলি কিছুটা দূরে সরে গেল, মাথা নিচু, পায়ের আঙ্গুল গুনছে। এমন একটা ভাব তাই কিছু বলতে গিয়েও বললাম না। মা, আমায় কিছু আমের আচার দাও তো, অনেকদিন খায় না, জিভটা কেমন আচার আচার করছে। আচার খেতে চাওয়ার কারণ হচ্ছে তুলির আমের আচার অনেক পছন্দ। আমায় এখন খেতে দেখবে কিন্তু কিছু বলতে পারবে না, মুখটা নিষ্পিস করে থেকে যেতে হবে। এটা বুদ্ধির শাস্তি, দেখ কেমন লাগে। অনেকদিন মানে গতকাল রাতেই তো খেলি। গতকালই তো, দেখো কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড পার হয়ে গেছে। তাহলে কথা না বাড়িয়ে দাও তো। মাঝে মধ্যে তোর কি হয় বুঝি না, কি যে করিস, দিন দিন বড় হচ্ছিস না ছোট হতেছিস বুঝি না। নে ধর খা। মা আমায় বাটিতে করে আচার দিল, আমি খাচ্ছি তুলিকে দেখিয়ে দেখিয়ে, একটু বেশি দেখাচ্ছে যাতে সে কষ্ট পায়। নে, মজা লাগে। উপস, আমি খাচ্ছি, তুলি দেখছে আর ঢোক গিলছে, আর আমার উপর রাগে ফুসছে। নে, আমি তো কিছু বলবো, জাস্ট টর্চার করবো ভিন্নভাবে। আন্টি, এই লজ্জাহীন এখন আচার চাইবে, আর মা তো দিয়ে দিলে তো আমার প্ল্যান ভেস্তে যাবে। জি আপা, এখন আসতে পারেন, মাকে বলা লাগবে না, আমি বলে দেবো। না মানে কিছু মনে করবেন না, আপনি আসতে পারেন, আমি মাকে বলে দেবো। আচ্ছা আন্টিকে বলে দিন তাহলে। আর আচ্ছা, বলে দেবো। মন খারাপ করে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে চলে গেল, এমন ভাব যেন আমি তাকে ভয় পাই। ভাগ্যিস মা নেই, নাহলে তাকে তো যেতে দিত না। আমিও কম কিসের, হ্যাঁ? যতই হোক এত তাড়াতাড়ি ক্ষমা নেই। খাওয়া শেষ হতেই মাকে ডাক দিলাম বাটি নিয়ে যাবার জন্য। আমাকে কি তোর বুয়া মনে হয় যে সব কাজ করে দিতে হবে? জি খালাম্মা, নিয়ে যান। আর শুনুন, রান্নার কি অবস্থা? খিদে পেয়েছে তো খুব। কি? আমি তোর খালাম্মা? আজ খাবার বন্ধ তোর। আর মেয়েটা কোথায় গেল? চলে গেছে, তার নাকি কি কাজ আছে বললো। বল, আমি দাঁড়িয়ে দিয়েছি, এত বাহানা দেবার কি আছে? আজও আমি পাগল নাকি যে মেহমানকে তাড়িয়ে দেবো? তবে যাই বল, মেয়েটা সুন্দর আছে, দেখতে তোর সাথেও ভালো মানাবে। পুরাই শাকচুন্নি, ডাইনি লাগে, পেতনি লাগে। পেতনি আর তার সাথে আমি, ভাবা যায় এগুলো? যাই লাগুক, মেয়েটা আবার আসলে তাকে বিয়ের জন্য বলবো। তার আগে রাস্তার পাগলিগুলোকে বিয়ে করে নিজেকে শেষ করে দেবো। আচ্ছা দেখি, বিয়ে করে নিয়ে আয় তো। আর তুমিও তো দেখছি কথার বলে চিপায় পড়ে গেলাম নিজেই। আমি কি, হ্যাঁ? তাছাড়া মেয়েটা মনে হয় তোকে পছন্দ করে, তাই তো বারবার আসে আর তোর সব কিছু জানতে চাইছে। তুমি বলবে আমার 4 বাচ্চা আছে, বউ রাগ করে বাপের বাড়িতে চলে গেছে। আমি তো বলে দিয়েছি তোর বিয়ে হয়নি, তোর জন্য বউ দেখতেছি। খুব ভালো করেছো, সব কিছু ভেস্তে দিয়েছো। আমি আবার কি করলাম? আচ্ছা, মেয়েটাকে তুই চিনিস নাকি? আজব, তাকে আমি চিনবো কেমন করে? তাকে তো আজই দেখলাম। তাহলে এত কথা বলিস কেন বুঝি না। মা রাগ দেখিয়ে চলে গেল, আমি আর মায়ের পিছু পিছু নিয়ে গিয়ে খাবারটা খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন অফিসে বসে কাজ করছি, তখন পিয়ন আসলো। কি মামা, কিছু বলবেন নাকি? আপনার সাথে একটা মেয়ে কথা বলবে, তাই বাহিরে বসে আছে, তাকে কি ভিতরে পাঠাবো? জি পাঠান। পিয়ন বাইরে গিয়ে মেয়েটাকে পাঠালো। বোরকা পরে নিকাব পরে মুখ ঢেকে আছে, তাই চিনতে পারছি না। অনুগ্রহ করে মুখটা খুলুন, কারণ এটা ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়ম করে রেখেছে, এখানে আমার কিছু করার নেই। অনুগ্রহ করে কিছু মনে করবেন না। আপনি বললে শুধু মুখ নয়, সব খুলে ফেলবো। দেখুন, এটা ব্যাংকের নিয়ম, আর আমি তাদের নিয়মের বাইরে যেতে পারবো না। হেলমেট পরে পুরো মুখ ঢেকে কিংবা যে কোনো অস্ত্র নিয়ে ব্যাংকে প্রবেশ নিষেধ। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। না, বুঝিনি। কি সমস্যা? হ্যাঁ, সবাই রুলস মানবে, আমি না। কারণ আপনার কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগে। আমি মানুষ তোর মতো বদমাস না। তার কথা রীতিমতো টাসকি খেলাম। তারপর বড় টাসকি তো খাইলাম যখন সে নিকাবটা খুলেছে। তারপর ব্যাগ থেকে পাটি সাপটা পিঠা বের করে সামনে দিল। মেয়েটার কেউ না, তুলি। আর সে মনে হয় কালকের প্রতিশোধ নেওয়ার জন্য এমন ব্যবস্থা নিয়েছে। ধন্যবাদ, তবে রুলস মোতাবেক অপরিচিত কিছু দিলে খাবার অনুমতি নেই।
যদিও খাবার জন্য জিভে জল আসছে, কিন্তু তার সামনে কোনোভাবেই নিজেকে ছোট করা যাবে না। আপনি যদি ভেবে থাকেন যে এগুলো আপনার জন্য, তাহলে ভুল ভাবছেন মিস্টার শামীম খান। আসলে বাইরে খাওয়ার জন্য উপযুক্ত জায়গা না পাওয়ায় ভাবলাম ব্যাংক তো ভালোই জায়গা, সেখানে গিয়ে খেলে কোনো সমস্যা নেই, তাই এখানে চলে আসলাম। দেখুন, এটা হোটেল না যে এখানে বসে বসে খাওয়া দাওয়া করবেন। যদি প্রয়োজনীয় কথা থাকে তাহলে বলেন, না হলে আপনি আসতে পারেন। আমায় বিয়ে করবি? বিয়ে? এই শ্যামা, আমায় বিয়ে করবি রে? এ কী সব কথা বলছেন এসব? কেন রে? এটা কি প্রয়োজনীয় কথা না? নাকি তুই চিরকুমার হয়েই মরবি? কি আমাকে বের করে দিবি সিকিউরিটি ডেকে? কান্না করতে লাগবো আর তোর নামে উল্টো পাল্টা কথা বলবো, তখন দেখিস কেমন লাগে। এটা ব্যাংক, প্লিজ এমন করবেন না। আর তাছাড়া তুই তো করি কেমন কথা? বাইরে যা খুশি বলেন, এখন আপাতত কাজ না থাকলে আসেন প্লিজ। ওসব বলে লাভ নেই। আমি এখন বসে খাবো, অনুমতি দিলে কিছু বলবো না, নাহলে যা খুশি বলবো। আচ্ছা, খেয়ে বিদায় হন। তুলি আমায় দেখিয়ে দেখিয়ে খাচ্ছে, আর এদিকে আমার জিভে জল বারবার গিলতে হচ্ছে। মনে হচ্ছে জোর করে নিয়ে খেয়ে ফেলি, কিন্তু সম্মান বলেও তো কথা আছে, তাই কিছু বলতে পারছি না। এদিকে তাড়াতাড়ি খেয়ে আপদটা গেলে বাঁচি, কিন্তু না, সে আসছে জ্বালাইতে, কিভাবে তাড়াতাড়ি যাবে? যদিও আপনাকে দিতাম, কিন্তু অপরিচিত মানুষ কিছু দিলে খাওয়া নিষিদ্ধ। থাক, খেতে হবে না। ধন্যবাদ। আমি বুঝি মনের অবস্থা, দিলে বেশি না খেলেও একটু তো খেতেন। যদিও সব খাওয়া শেষ, চাইলে আমার আঙ্গুলগুলো। কি? কিছু না বলে হেঁচকে তুলতে লাগলো তুলি। আমি তাড়াতাড়ি করে আমার পানির বোতলটা এগিয়ে দিলাম খাওয়ার জন্য। পানি খাচ্ছে আর মুচকি মুচকি হাসছে তুলি। এটা দেখে মনের ভিতরে শীতল হাওয়া বয়ে যাচ্ছে। যাক, তাহলে এখনো মায়া আছে আমার জন্য। কাজ হবে বোঝা যাচ্ছে। কিসের কাছে? হ্যাঁ, আমার নামে অ্যাকাউন্ট খুলবো, সেই কাজের জন্য কথা বলছি। ও, যাবেন কি? যাচ্ছি যাচ্ছি, এত রাগের কিছু নেই। মেজাজটা খারাপ করে বলে রাগের কিছুই নেই। জায়গাটা অন্যত্র হলে মজা বোঝাতাম। যদিও কিছু বলার পর কষ্ট নিজেরই হয়। এদিকে তুলি নতুন টেকনিক অবলম্বন করেছে, যেখানে সেখানে কথা বলার জন্য আসে না। যেখানে কিছু বলতে পারবো না এমন জায়গায় এসে বিভিন্ন অজুহাত দেখিয়ে কথা বলে। ছুটির দিন, তাই অনেক বেলা অবধি শুয়ে আছে। মা বেশ কয়েকবার ডেকে গেল, কিন্তু উঠতে ইচ্ছে করছে না। কিছুক্ষণ পর লাইটটা অন করে দিল। আলোতে মোটেই ঘুমাতে পারি না, তাই অগত্যা বিছানা ছাড়ার জন্য উঠতেই ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি তুলি এসেছে। কালো শাড়ির হালকা সোনালি কালারের পাড়, খুব সুন্দর করে পড়ে আছে সে। দেখে মনে হচ্ছে সদ্য বিবাহিত কোনো নারী। অপরূপ দৃশ্য। জানলার ফাঁক দিয়ে সূর্যের আলো তার মুখে পড়ছে, তাতে যেন আরো সৌন্দর্য বেড়ে যাচ্ছে। তাকিয়ে রয়েছে এমনভাবে যেন বহুদিনে না দেখা তৃষ্ণা আজ মিটিয়ে ফেলছে। তাকে এইভাবে দেখতে গিয়ে অজান্তে কখন যে চোখ দিয়ে জল পড়া শুরু করেছে বুঝতেই পারিনি। তাকিয়ে রয়েছে এমনভাবে যেন বহুদিনের না দেখা তৃষ্ণা আজ মিটিয়ে ফেলছে। তাকে এইভাবে দেখতে গিয়ে অজান্তে কখন চোখ দিয়ে জল পড়া শুরু করেছে বুঝতেই পারিনি। চোখে জল দেখে তুলি আর কিছু না বলে বাইরে চলে গেল। আমি বিষণ্ণ মন নিয়ে বিছানায় মায়া ত্যাগ করে ফ্রেশ হয়ে মায়ের কাছে গেলাম। কিরে, এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল আজ? ধরো, সকাল বিকালটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে কাজ, বুঝলে? যেদিন কাজ থাকে তাড়াতাড়ি উঠবো, কাজ না থাকলে ঘুমালে সমস্যা কি? হ্যাঁ, এইভাবেই তো দিন দিন অলস হয়ে যাচ্ছিস। আচ্ছা বস, আমি খাবার দিচ্ছি। খাবার খাচ্ছে আর আশেপাশে তাকিয়ে তুলিকে খুঁজছে। কিছুক্ষণ আগে তো দেখলাম গেল মেয়েটা, কোথায় গেল? মনে মনে খুঁজছি তাকে। কিরে, এদিক ওদিক কি এত দেখছিস? না মানে কিছুক্ষণ আগে একটা মেয়ে আসছিল, তাকে দেখছি। ডাইনিটা আছে না গেছে? ও, তুলির কথা বলছিস? ওর নাকি বাসায় কাজ আছে, তাই চলে গেছে। তুমি ওর নাম জানো? প্রায় এসে গল্প করে আমার সাথে। মেয়েটা খুব লক্ষ্মী রে, আমার ভীষণ ভালো লাগে। এমন একটা মেয়ে যদি বাসার বুয়া হতো তাহলে খুব ভালো হতো, তাই না? তোর বোকা, ছেলের বউ বানাতাম, বুঝলি? এমন মেয়েকে বিয়ে করে নিজেকে ফাঁসির আসামি বানাতে চায় না মা, তাই মাপ চাই মা, বুঝলে? তুই যা খুশি বল, এই 2 মাসের মধ্যে বিয়ে না করলে আমিও থাকবো না এখানে, বলে দিলাম। মা ওটা ওয়ার্নিং দিল না ঝাড়ি দিল, সেটাই তো বুঝতে পারছি না। খাওয়া দাওয়া সেরে বাইরে দেখে বেরোলাম। বাইরে ঘুরছিলাম, হঠাৎ করে দেখি আনিকা আমার সামনে।
তাকে দেখে তাড়াতাড়ি করে সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু সেটা সফল হওয়ার আগেই সে আমার সামনে এসে হাজির। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? যদিও চিনি, তারপরে না চেনার ভান ধরলাম। স্যার আমি অনিকা, আপনার লাস্ট ব্যাচের ছাত্রী, যে আপনায় প্রপোজ করেছিল। চিনতে পেরেছেন স্যার? কোন অনিকা? স্যার বুঝতে পারছি আপনি ভয় পাচ্ছেন এখনও, তাই না? আমার বিয়ে হয়ে গেছে স্যার, আর আমিও আগের মতো নেই, অনেক বদলে গেছি। ও অনিকা, এবার চিনতে পেরেছি। আসলে অনেকদিন আগের কথা তো, তাই মনে করতে পারছিলাম না। তাছাড়া এখন অনেক বদলে গেছো, তাই একটু সমস্যা হচ্ছিল। ব্যাপার না স্যার, চলেন আজ আমি আপনায় কিছু খাওয়াতে চাই। বিয়েতে দাওয়াত দিতে পারিনি তো কি হয়েছে? এখনো মজা করা ছাড়ানি দেখছি। আপনি বললে ছেড়ে দিতাম কিন্তু। আচ্ছা থাকো, পরে কথা হবে। কোনো রকমে তার কাছ থেকে দূরে আসলাম। সাংঘাতিক একটা মেয়ে, যা খুশি বলে দিতে পারে, কোনো মুখে লাগাম নেই। আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়তাম, তখন তাদের এইচএসসি ব্যাচদের একটা ক্লাস নিতাম। কিছুদিন ক্লাস নেওয়ার পর সে আমায় প্রপোজ করে বসে। কতটা ভয়ঙ্কর হলে এমন করতে পারেন ভাবা যায়? হ্যাঁ, সারাদিন ঘোরাঘুরি করে বাসায় এসে বসে আছি, ক্যালেন্ডারের দিকে তাকাতে দেখি আজ তো তুলির জন্মদিন। এতটা বছর মনে রাখলেও আজ কীভাবে ভুলে গেলাম। প্রতিদিনের মতো কালো চাদরটা বের করে প্লাস্টিকের কিছু ফুল কিনে তার বাসার সামনে রেখে এলাম। কিছু ভালোবাসা না হয় অজানাই থাক, যেখানে আমি মূল্যহীন সেখানে পরিচয় গোপন থাকলে সমস্যা কি? তাহলে তুলি সকালে এই জন্য আমার বাসায় এসেছিল। ক্লান্তি মাখা মুখটা কখনো কারো মন্দ চাইতে পারে না। আর আমি তো থাক, কিছু অজানা কষ্ট না হয় লুকিয়েই থাকার আলে। রাতে খাওয়া দাওয়া করছিলাম, তখন বাইরে থেকে কে জানি নক করছিল। আমি যাচ্ছিলাম, কিন্তু মা আমাকে বসিয়ে নিয়ে গেল। আড়ালে থেকে যতটা বুঝতে পারছি, কোনো মেয়ে মায়ের সাথে কথা বলতে বলতে ভিতরে আসছে। হাতে কিসের একটা বাটি রয়েছে, দেখলাম মা তাকে সাথে করে এদিকেই নিয়ে আসছে। কে এটা গো মা? চিনলাম না তো। আমি এই বাড়ির বউ লামিয়া। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই বাড়ির বউ মানে? আমি তো বিয়ে করিনি। ওহ সরি, এই বাড়ির মালিকের বউ। ও ও, বাড়িওয়ালা মানে ওই বুড়া আঙ্গেলের কেমনে কি? হ্যাঁ, আরে ভাই, বাড়িওয়ালা আমার শ্বশুর, তার ছেলের স্ত্রী আমি, বুঝছেন? ও ও, বুঝেছি বুঝেছি। এর আগে মনে হয় একবার দেখেছিলাম, কিন্তু ভালো করে দেখিনি তো, তাই মনে করতে পারিনি। তাছাড়া আপনিও সহজ কথাটা ঘুরিয়ে ফিরিয়ে বলায় কনফিউজড হয়ে যাচ্ছিলাম। যাই হোক, সরি। যাই হোক, আমাদের বাসায় আজ একটু মিষ্টি উৎসব করছিলাম, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি। আগে আমি সবই জানি, কেউ ভাড়া করে আপনাকে পাঠিয়েছে এগুলো দিতে। না তো, আমি ভাবলাম নতুন ভাড়াটিয়া একটু দিয়ে আসি, তাই আসলাম। আমার কাছে কিন্তু যথেষ্ট প্রমাণ আছে। কি প্রমাণ দেখি, দেখান তো। আপনার টিফিন বক্স পাটি সাপটা পিঠা আছে, আর সেগুলো লবণ ছাড়াই বানানো হয়েছে। বিশ্বাস না হলে খেয়ে দেখেন। না তো, সব ঠিক আছে, আমি চেক করে এনেছি। এখন একবার চেক করে দেখুন না। লামিয়াকে জোর করে একটা খাওয়ালাম। আপনার কথা তো ঠিকই আছে, সত্যি লবণ দেওয়া নেই। এগুলো যে পাঠিয়েছে তাকে বলে দিন আমাদের বাসার পার্মানেন্ট বোয়া হবে কিনা। যদিও অনেক খারাপ রান্না করে, তারপরে সমস্যা নেই। এগুলো তো আমি বানিয়েছি, তবে আমার হেল্প করেছে অন্যজন। লাইনে আসেন। এখন অস্বীকার করবেন নাকি? হ্যাঁ, যে কেউ পাঠাতে বলেন এগুলো? তারা বলিয়েন আমিও আজকে দিনটা ভুলিনি, তবে তাকে ভুলে গেছি। এত রাগ ভালো না, কি হবে এত অভিমান করে? চুপ করেন প্লিজ, আমি এসব মাকে জানাতে চাই না। মানুষ তো ভুল করতেই পারে, তাহলে তাকে কি ক্ষমা করা যায় না? আমি তো কাউকে অপরাধী করে রাখিনি, তাছাড়া খুব শীঘ্রই বিয়ে করছি, সুতরাং এসব ভেবে লাভ নেই। দেখুন, একবার হলেও ভাবা দরকার, প্লিজ লাস্ট বারের মতো একবার না হলে ভাববেন। ছোট বোন হিসেবে রিকোয়েস্ট করছি, প্লিজ। দেখুন, এসব নিয়ে অনেক ভেবেছি, আর সময় নেই। তাছাড়া দিন বদলের সাথে আমিও বদলেছি। কি আর বলবো, আপনি যেটা ভালো বোঝেন করেন। আমি আসি, বাসায় মেহমান রয়েছে। লামিয়া চলে গেল। আমি খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। ঘুমের ঘরে বারবার যেন তুলির মায়াবী মুখখানা ভেসে উঠছিল। আজকাল তাকে নিয়ে একটু বেশি চিন্তা করায় তাকে যেন সব জায়গায় দেখতে পাচ্ছি। জানি না কোথায় থেকে এগুলো সৃষ্টি হচ্ছে, বারবার কেন তাকেই মনে পড়ছে। হয়তো এখনো ভালোবাসি, নয়তো এখন বাসি না। মাঝে মধ্যেই তুলির সাথে দেখা হয়, আমাদের বাসায় রবিনের কাছে অথবা মায়ের কাছে আসে, এজন্য কিন্তু কথা হয় না।
এদিকে তাকে এইভাবে দেখায় কেন জানি তার প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে আবারও। তাছাড়া বাইরে কখন কোথায় যাচ্ছি অনেকটা ফলো করছে। কয়েকদিন পর একটা রেস্টুরেন্টে বসে আছি আমার আগের এক মহিলা কলিগের সাথে। তার বরের বাসা ঢাকা, তাই তারা বেড়াতে এসেছে। তার সাথে অনেকদিন কাজ করার ফলে অনেকটা ফ্রি হয়ে গেছি। দুজনে গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম। খেয়াল করলাম তুলি আর রবিনের বউ লামিয়া দুজনেই আছে আর আমাদেরকে দেখছে। তুলিকে রাগানোর জন্য আরও হেসে হেসে কথা বলছিলাম। মাঝে মধ্যে তাকিয়ে দেখি সে লুচির মতো ফুলছে আর লামিয়া তাকে বোঝাচ্ছে যেন কিছু না বলে। অনেকক্ষণ থাকার পরে দুজন বাইরে চলে এলাম। তারপর নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতেই রাতে বাসায় এসে ঘুমিয়ে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তুলি মায়ের সামনে বসে কান্না করছে। কাম সারছে, এই মেয়ে দেখি আজ মায়ের সামনে কেস খাইয়েই ছাড়বে। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে মাকে খাওয়া দিতে বললাম। মা তাদের খেতে দাও, অফিসে দেরি হয়ে যাচ্ছে। বাইরে খেয়ে নিস। দেখিস না, মেয়েটাকে কোথাকার একটা শয়তান ছেলে নাকি খুব কষ্ট দিয়েছে, সেজন্য কান্না করছে। ফাজিলটা পেলে ইচ্ছা মতো পিটাইতাম তাকে, ওর শয়তানি বের করে দিতাম। আরে মা, তুমি না জেনে এইভাবে কাউকে বকা দিচ্ছ কেন? সে যে সত্য কথা বলেছে এটা কিভাবে বিশ্বাস করছো তুমি? দেখলেন আন্টি, আপনার ছেলেও কি কম শয়তান নাকি? সেও খুব পচা, তাই আমাকে অবিশ্বাস করেছে। কি এত বড় সাহস ওর? তুমি শাকচুন্নি আবার টুকু, এই মেয়েটার কথা শুনে আমরা বকা দেবে নাকি? খেতে দিলে দাও, না হলে ভাবছিলাম আজকে মেয়ে দেখতে যাব, তা যাওয়া হবে না। কি বলিস? সত্যি মেয়ে দেখতে যাবি? লক্ষ্মী মা আমার, আয় একসাথে সবাই বসে খাবো। মা দাও তাড়াতাড়ি খেতে। আর বাসায় মেহমানের সামনে একা খেলে আমার পেট খারাপ করতে পারে, তাকেও খেতে দাও। হ্যাঁ রে, মেয়েটা দেখতে কেমন? একদম ডানা কাটা পরীর মতো মা, সেজন্য উঠতে পারে না, না হলে সব বারে। তবে কারোর মতো শাকচুন্নি নয় সে। তাই ভালো, শাকচুন্নি হলে তো রোজ ঝগড়া করতে হবে, আর আমি সেটা পারবো না। এমন লক্ষ্মী একটা বউ চাই তোর জন্য। একদম চিনির মতো মিষ্টি বউ নিয়ে আসবো মা। হ্যাঁ রে, তোর বউয়ের জন্য বিয়ের বাজার করার সময় মেয়েটাকে নিস, খুব ভালো মেয়ে, না করিস না বাবা। মা তুলিকে উদ্দেশ্য করে বললো, হ্যাঁ নেব, তোমার কথা আমি অমান্য করতে পারি বলো? আমাদের কথা শুনে তুলি লুচির মতো ফুলছে, কিন্তু কিছু বলতে পারছে না। আমায় মায়ের কাছে ইচ্ছে করে বকা খাওয়ানো, নে এবার দেখ মজা কেমন লাগে। তোরে নিয়ে আমার বিয়ের বাজার করব, তখন বুঝবি কেমন লাগে। আচ্ছা মা, বিকেলে বউ দেখতে যাওয়ার সময় না হয় তাও তাকে নিয়ে যেও। আমাদের তো তেমন কেউ নেই, খুব ভালোভাবে নিয়ে গেলে। খাওয়া দাওয়া শেষ করে আমি তাড়াতাড়ি করে সেখান থেকে কেটে পড়লাম। আজকাল বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বেশ ভালোই বলতে পারছি। এইভাবে চলতে থাকলে নোবেল প্রাইজ না পেলেও কিছু একটা পাবো নিশ্চিত। ও, বউ দেখতে যাওয়ার কথা বলার সময় যে তুলির রাগি রাগি চোখে তাকাচ্ছিল, তখন কি যে মজা লাগছিল না। সারাদিন টেনশন ছাড়াই অফিস করে সন্ধ্যায় বাসায় না এসে বাইরে একটু আড্ডা দিই। একটু রাতে বাসায় ফিরতে মনে পড়ে মাকে তো বিকেলে বউ দেখার যাওয়ার কথা বলেছিলাম। আর যাতে মনে হয় বাসায় ঢুকতেই দেবে না, এক গাদা টেনশন নিয়ে বাসায় দরজায় নক করছি, কিন্তু মা তো খুলছে না। অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে বসে পড়েছি। কিছুক্ষণ পর মা এসে দরজাটা খুললো। কে আপনি? আমি তোমার ছেলে মা, শামীম। আমার তো কোনো ছেলে নেই, আপনি ঠিকানা ভুল করেছেন। ও সরি খালাম্মা, আমি না ভুল করে চলে এসেছি। যদি কিছু মনে না করেন তাহলে এক গ্লাস পানি খাওয়াতে পারবেন? আমরা অপরিচিত কাউকে কিছু খেতে দেই না, যদি ভেতরে ঢুকে লুটপাট করে, এই জন্য। আপনি এখানেই বসেন, আমি পানি নিয়ে আসছি। বলছি একটু ওই হালকা করে কচি করে খিদেও লেগেছিল, যদি খাবার। দেখুন, পানি দিতেই এত সমস্যা, আবার খাবার দেব কেন? ওকে ওকে খালাম্মা, নিয়ে আসেন। দরজা বন্ধ করেন না প্লিজ। হ্যাঁ, দরজা খুলে রাখি আর সব আপনি চুরি করে নিয়ে যান, তাই না? শেষ যে বুদ্ধিটা কাজে লাগাতে চাইলাম সেটাও ফেল হলো। আজ মনে হয় মশার কামড়ই খেতে হবে, আর দারোয়ান চাচার সাথে বসে গল্প করতে হবে। মা তো পানি আনতে গিয়ে হারিয়েই গেল, আর আসছে না তো। ব্যাপার কি, চালাকি ধরে ফেললো নাকি? কয়েকবার দরজায় নক করলাম কিন্তু কোনো উত্তর নেই। এদিকে টেনশন হচ্ছে কিছু হয়ে গেল না তো মায়ের। কিছুক্ষণ পর মায়ের দেখা মিলল, হাতে পানির গ্লাসের বদল লাঠি নিয়ে আসছে। এই রে, কাম তো আকাম হয়ে গেছে, আজ মনে হয় পিটানি দেবে। আমার কাছে এসে হাতে লাঠি আর অন্য হাতে আমার ছবি দেখাচ্ছে। এই ছেলেটাকে চিনেন আপনি কি?
মা, তোমার চোখের সমস্যা হলো নাকি? আমার ছবি আমাকেই দেখাচ্ছ যে? এটা আপনার না, আমার ছেলের ছবি। একটা ফাজিল আর বজ্জাত, সবসময় শয়তানি করে আমার সাথে। তাহলে তো খুবই খারাপ সে। সেই জন্যই তো এই লাঠি দিয়ে ডিম থেরাপি দেব। আজ কেমন মিথ্যা কথা বলা, এই যে এইভাবে এইভাবে মাইক দেব। আরে মা, লাগছে তো, লাগছে লাগছে। সরি সরি, আর মিথ্যা বলবো না। এখন লাগছে না? আমার মিথ্যা বলিস, তখন আমারও লাগে। এবার মতো মাফ দাও না, প্লিজ প্লিজ মা, মাফ করে দাও। মা, ও মা, দাও না মাফ করে। না, তোর কোনো মাফ নেই। মা, ও মা, দাও না মাফ করে। মা বলছিস কেন? একটু আগেই না খালাম্মা বলছিলি। ওটা করে তো মজা করে বলেছি, তাছাড়া শেষে তো মা বলেছি, তাই না? মা গো। শেষে মা বলেছিস তাই না? এই কোথায় যাস? বের হ আমার বাসা থেকে, আবার ভেতরে ঢোকে। মায়ের পাশ দিয়ে তাড়াতাড়ি করে ভিতরে ঢুকে পড়েছি। মা কিছুক্ষণ আমার পিছনে দৌড়ে তারপর বসে পড়লো। আমিও অবুঝ খোকার মতো মায়ের পাশে বসে পড়লাম। আমার পাশে কেন বসলি? যা, দূরে যা। রাগ করছো কেন মা? আমি যারা কি আছে বলো তোমার? সেজন্যই তো তুই কষ্ট দিতে পারিস, না হলে কি কষ্ট দিতে নাকি? মা রাগ করো কেন? আমি তো সকালে মজা করে বলেছিলাম। আরে যাও, খুব শীঘ্রই বিয়ে করবো, কথা দিলাম। খুশি তো এবার? না, তোর কোনটা সিরিয়াস কথা আর কোনটা মজা করে বলেছিস বুঝি না। এটা সত্যি বলছি, বিশ্বাস করো। আচ্ছা একটা কথা বলতো, আমাদের বাসায় যে মেয়েটা আসে তার সাথে তোর কোনো সম্পর্ক নয় তা আবার? তুমিও না মা, কি যে বলো। মেয়েটা দেখতে শুনতে ভালোই, একবার কথা বলে দেখি, কি বলিস? এমন শাকচুন্নিকে জীবনও বিয়ে করবো না। তোমার জন্য খুব ভালো একটা মেয়েকে বৌমা করে নিয়ে আসবো। যাই বলিস, পরে কিন্তু যদি এই মেয়ের ব্যাপারে কিছু বলিস তাহলে কিন্তু আমি মেনে নেব না, বুঝলি? এখনো সময় আছে, বল। এক কথা বারবার বলো না তো। চলো, খাবার খেয়ে ঘুমোতে হবে, অনেক রাত হয়েছে। রাতের খাবার খেয়ে আমি ঘুমোতে গেলাম। দিনগুলো এভাবেই যাচ্ছিল। হঠাৎ করে তুলি আমাদের বাসায় আসে না। রাস্তায় দেখি না, আমাকে বিরক্ত করে না, কেমন যেন নিখোঁজ একটা ব্যাপার। বেশ কিছুদিন এমন হওয়ায় অফিস করতেও ভালো লাগছে না। তাই তাড়াতাড়ি ছুটি নিয়ে ইউনিভার্সিটির দিকে রওনা দিলাম। যেখানে গেলে সারাদিন একা একা ঘুরলেও অনেক ভালো লাগে, মন খারাপটা ভালো হয়ে যায়। ঘোরাফেরা শেষে মামার দোকানে বসে চা খাচ্ছিলাম, বড় মাইশ করে, আর স্বস্তির নিঃশ্বাস ফেলছিলাম। এইভাবে সময় কাটাতে গিয়ে সন্ধ্যা নেমে আসে। তাই বাসার দিকে রওনা দিলাম। রিক্সা করে যাচ্ছিলাম, আর চারিদিকে যান্ত্রিক শহরটা ঘুরে ফিরে দেখছিলাম। কেউ থেমে নেই, সবাই ছুটে চলেছে আপন গতিতে। রিক্সাওয়ালাকে মামাকে আস্তে আস্তে চালাতে বললাম, যাতে সে কষ্ট না পায়। সময় বেশি গেলে ভাড়া বাড়িয়ে দেবো, সমস্যা নেই। অসহায় মানুষটা একটা তৃপ্তিদায়ক হাসি দিয়ে আস্তে আস্তে চালাচ্ছে। আমিও খোলা বাতাসগুলো অনুভব করছি। প্রায় অনেকটা পথ এসে গেছি। সামনে তাকিয়ে দেখি তুলি যেন একটা ছেলের সাথে খুব হেসে হেসে কথা বলছে, তবে মুখখানা মলিন হয়ে আছে। হাসিটা হয়তো লোক দেখানোর জন্য, স্পষ্টই বোঝা যাচ্ছে সেটা। তার এমন অবস্থা দেখে বুকের ভেতরটা একটা ঝাপসা বাতাস বয়ে গেল, যেখানে হাহাকার করছে কিছু একটা শূন্যতা। অনেকক্ষণ আগেই দৃষ্টির অগোচরে চলে গেছে সে, তবুও তাকে নিয়ে ভাবছি। যেন যন্ত্রণাটা একটু বেশি বেদনা সিক্ত হয়ে গেছে। অনেকক্ষণ ভাবনার ভিতরে থাকায় যেন অন্য মনস্ক হয়ে গিয়েছিলাম। হঠাৎ রিক্সাওয়ালার কথায় ভাবনার বিচ্ছেদ ঘটে। মামা, আপনার কি মন খারাপ? বাবা, কিছুটা খারাপ, কিন্তু বুঝলে কি করে? বুঝি মামা, আমাদেরও তো মন খারাপ হয়, তখন আপনার মতো হতাশ হয়ে ভাবি। মামা, রিক্সা নিয়ে রেল স্টেশনের দিকে চলেন তো, বাসা পরে যাব। কেন মামা, হঠাৎ এদিকে কেন? কোথাও যাবেন নাকি? না মামা, চলেন না, সব বলছি। তার আগে একটা বলেন তো, আপনি এত শুদ্ধ করে কিভাবে কথা বলেন? সবার থেকে শুনে শুনে শিখে ফেলছি, আর গ্রামে থাকতে ক্লাস 10 পর্যন্ত পড়ছিলাম আর কি, তাই পারি। আর পড়াশোনা করেননি কেন? সে অনেক কথা মামা, আপনি স্টেশনে এসে পড়েছেন। চলেন ওই বেঞ্চিতে বসি দুজনে। না মামা, আমার ভাড়া নিতে হবে, বুঝেনি তো, গরিব মানুষ। আরে মামা, আমি ভাড়া দেব, যতক্ষণ থাকবেন চিন্তার কিছু নেই। আসেন, দুজনে বসে আড্ডা দেবো। বসে বসে ভাড়া নিলে কেমন দেখায় মামা, আমি কিভাবে নেব? আচ্ছা, একবেলা পুরোটা ভাড়া নিলে কত টাকা নেন? নেই মামা এত টাকা। মনে করেন আমি একবেলা পুরোটাই আপনার রিক্সা ভাড়া নিয়েছি,
এখন আমি আপনাকে নিয়ে ঘুরি বা বসায় রাখি সেটা আমার ব্যাপার। আপনার সময় শেষ হলে টাকা নিয়ে নেবেন, ব্যাস। আচ্ছা, আপনার ইচ্ছে। তাকে বসিয়ে রেখে ঝালমুড়ি নিয়ে এলাম দুজনের জন্য। এখানে ঝালমুড়ি কেন জানি অন্য জায়গাতে একটু বেশি ভালো লাগে। মামার দিকে ঝালমুড়ি এগিয়ে দিতেই এক চকচকে হাসি উপহার দিল। লোকটার বয়স মনে হয় আমাদের কিছুটা বড় হবে, কিন্তু এই বয়সেই কপালে ভাঁজ পড়ে গেছে পরিবারের গ্লানি টানতে গিয়ে। মামা কি বিয়ে করেছেন? মামা, করেছি। একটা পরীর মতো মেয়েও আছে, এবার ক্লাস 3-তে পড়ে। মামা কি পরিবার থেকে বিয়ে দিয়েছিল নাকি প্রেম করে বিয়ে? গরিবের আবার কিসের প্রেম মামা? যার জন্য সব হারাইছি তাকেই পাইনি মামা, বুঝছেন? এই দুনিয়া বড্ড বেইমান, কাউরে বিশ্বাস করতে নেই। কেন মামা, আপনি কি যারা ভালোবাসতেন সে ছেড়ে পালিয়ে গিয়েছে? পালায়নি মামা, বেইমানি করেছে। গ্রামের ছেলে, আমি ক্লাস 10-এ পড়ি। তখন আমাদের পাশের পাড়ার মেম্বারের মেয়ে লতির সাথে আমার প্রেম হয়। অনেক দিন প্রেম করি দুজনে, কত লুকিয়ে দেখা করা, লুকিয়ে কত কিছু কিনে দেওয়া, কত কি করেছি ওর জন্য। গ্রামের মেয়ে তো, তাই তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য ওরে চাপ দেয়। সেটা অনেক কষ্টে এটা সেটা বলে অনেক বিয়ে ভাঙায়, কিন্তু আর কত, শেষমেশ বিয়ে ঠিক হয়ে যায়। দুজনেই পালিয়ে বিয়ে করব সেজন্য ঠিক করি। এক রাতে দুজনে পালিয়েও যাই, কিন্তু মাঝ রাস্তায় সে তার বাবাকে দেখে শহরের দিকে থেকে আসছে। তারপর আমাকে ছেড়ে তার বাবার দিকে চলে যায় আর আমার নামে নালিশ করে। তারপর লোকজন ধরে অনেক পিটায় মামা, বুঝছেন? অনেক পিটায়। ওর জন্য কত কি করেছি, কিন্তু এভাবে মিথ্যা বিচার দিবে মানতে পারেনি মামা। এরপর গ্রামে কিভাবে মুখ দেখাতাম বলেন? পড়ালেখা চাইরা শহরে আইসা রিক্সা চালাই। কিছুদিন পরেই বাবা এলাকাবাসীদের যন্ত্রণায় মারা যায়। গ্রামে আবার ফিরে যাই, মায়ের সাথেই থাকতাম, আর একটুখানি জমি ছিল সেটা দেখাশোনা করতাম। কিন্তু সেটাও কপালে রইল না মামা, নদী ভাঙ্গনে সেটাও হারালাম। তারপর মারে নিয়া সেই যে এলাম শহরে, আর গ্রামে যাইনি। মা একটা মেয়েরে পছন্দ করে আমার বিয়ে দিয়ে দেয়। কিছুদিন পরেই সেও মারা যায়। কি করব মামা, সব কপাল, বুঝলেন? তবে আপনার মামি না খুব ভালো, বাড়িতে সারাদিন কাজ করে, আর আমি গেলে আমার সেবায় মেতে ওঠে। গোসলের জন্য পানি আনা, খাবারের সময় পাখার বাতাস করা, কোনোদিন কিছু আবদারও করে না। অনেক দিন বাইরে বকাকে বউরে বাড়ি গিয়ে বকা দেয়, কিন্তু চুপচাপ শুনে কিছু বলে না। পরে যখন বলি রাগ করে বলছি কিছু মনে করিস না, তখন আমায় ধরে কান্দে মামা, তাও কিছু কয় না। খুব ভালো মামা সে, মামা লতির মতো না। তারপরও তারে ভালোবাসতে পারি না মামা, বুঝছেন? আচ্ছা মামা, এত ঝালমুড়ি কীভাবে খান আপনারা? এত অনেক জাল, গলা জ্বালা করে আমার। আপনি কাঁদছেন এই জন্য ঝাল লাগছে, নেন পানি খান। আমি কাচ্ছি মামা, কি বলেন এটা? আমি তো কান্না করতে পারি না, কিন্তু আপনি কাচ্ছেন কেন মামা? আমাদের মতো গরিবদের কথা শুনে খাচ্ছে নেই। শুধু কি গরিবদেরই দুঃখ কষ্ট থাকে? আমি কাচ্ছি মামা, কি বলেন এটা? আমি তো কান্না করতে পারি না, কিন্তু আপনি কাচ্ছেন কেন মামা? আমাদের মতো গরিবদের কথা শুনে কাঁদতে নেই। খালি কি গরিবদেরই দুঃখ কষ্ট থাকে? না মামা, কিন্তু বড় লোকেরা কাঁদে এটা জানা ছিল না। আচ্ছা বাদ দিন, চলেন যাওয়া যাক, অনেক রাত হলো। রিক্সা নিয়ে সোজা বাড়ি চলে এলাম। দরজা নক করতেই মা দরজাটা খুলে দিল। আগেই ফোন দিয়ে বলেছিলাম যে আসতে দেরি হবে, তাই কিছু বললো না। রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমাতে গেলাম, কিন্তু কেন জানি ঘুম আর আসছে না। ঘুম না আসায় পুরনো উপন্যাসের বইগুলো চোখ বোলাতে লাগলাম। না, এটাও যেন বিরক্তিকর মনে হচ্ছে, কিছুতেই শান্তি পাচ্ছি না। লোকের ভিতরটা কেমন যেন হাহাকার করছে। পুরনো পেন্সিলে লেখা ডায়েরিটা অনেক বছর পর বের করলাম, বেশ প্রশান্তি লাগছে। কত কথা লুকিয়ে রেখেছি এটাই, সেটা হয়তো কেউ জানবে না। একদিন সব হারিয়ে যাবে, কিন্তু চিলেকোঠার হৃদয়ে দাগগুলো থেকেই যাবে। প্রাইমারি জীবন পার হয়ে স্কুল জীবন আসতেই শুরু হয় জীবনের সাথে যুদ্ধ। পরিবারের 3টা মানুষ, অঢেল সম্পদ, কিন্তু কিঞ্চিত পরিমাণ সুখ ছিল না। মা লুকিয়ে লুকিয়ে কাঁদত, কিন্তু ছোট ছিলাম বলে কিছুই বুঝতে পারতাম না। বড় হতে থাকি আর সমস্যাগুলো দিন দিন বাড়তে লাগে, যার চাপ আমার উপরে দিয়ে যাচ্ছে। বাবা প্রতি রাতে মদ খেয়ে মাতাল অবস্থায় পাশে এসে মাকে ধরে ইচ্ছে মতো মারত। মা কোনো শব্দ না করে সে মার খেত। মা শুধু একটা কথাই বলতো, আমার ছেলের সামনে প্লিজ আমায় মেরো না। দিন যায়, বড় হতে থাকি, আর সমস্যাগুলো বড় হতে থাকে। এত কিছুর পরেও মা কোনোদিন বাবার প্রভাব আমার উপরে পড়তে দেয়নি। আস্তে আস্তে দুজনে আলাদা হয়ে যায়।
আমি মায়ের সাথেই থাকতে শুরু করি, কারণ বাবাকে দেখলেই ভয় করে খুব। কেমন যেন ভয়ঙ্কর হয়ে থাকতো সবসময়, কেমন যেন বীভৎস রকমের হয়ে থাকতো। আমার প্রতি যে বাবার কোনো দায়িত্ব আছে সেটা হয়তো জানতোই না। মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হলাম, তখন সব বুঝি। তারপরে এইসব থেকে নিজেকে সংযত রাখলাম। দুজনেই হঠাৎ কোর্টে ডিভোর্স করে দেয়, কিন্তু সমস্যা হয় আমায় নিয়ে। আমি কোথায় যাব? বাবা তো আমায় মেনে নেবে না, আর মা আমায় একা ছাড়বে না। এদিকে পিতৃতান্ত্রিক সমাজ হওয়ায় আমাকে বাবার নিকটেই থাকতে হবে, যেটা আমি কোনোভাবেই চাই না। তারপর সেদিন বাবা আমায় তার সকল কিছু থেকে বঞ্চিত করে এবং মায়ের নিকট থাকার অনুমতি দেয়। সেই থেকে মা নানা বাড়িতেই থাকে, কোনোদিন মুখের হাসিটা পর্যন্ত দেখিনি। আসলে নানা বাড়িতে 2 দিনের জন্য যখন বেড়াতে যাওয়া যায় তখন খুব মজা আর আনন্দ লাগে, কিন্তু দীর্ঘদিন থাকলে কেমন নিজেকে বোঝা মনে হয়। এত কিছু ভেবে নিজেকে একলা করে ভাবতে শুরু করি। একলা আমি মনে ছুটছিলাম জীবন নামক কোনো এক অধ্যায় শুনতে। কেমন বেখাপ্পা হয়ে চলছিলাম, যেন মনে হচ্ছিল সঠিক কোনো নির্দেশনা নেই, নেই কোনো জীবনের সঠিক উদ্দেশ্য। এরই মাঝে এইচএসসি পাশ করে ভার্সিটিতে ভর্তি হলাম। নতুন একটা জীবনের সূচনা শুরু হয়। বুঝতে পারি জীবনের সঠিক মূল্য। এরই মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে বেশ কয়েকজন, যার মধ্যে রবিন, তুলি, আকলিমা ছিল অন্যতম। 4 জন খুব ক্লোজ হয়ে গিয়েছিলাম। অল্প কয়েকদিনে বন্ধুত্বের সম্পর্কটা যেন বেশ গাঢ় হয়ে গিয়েছিল। হঠাৎই একদিন বড়দের খপ্পরে পড়ে যায়, যাকে র্যাগিং বলে। আমি ছিলাম তাদের প্রিয় মুরগি সেদিনের জন্য। আমি সুন্দর করে ধরে তারপর তুলিকে প্রপোজ করতে বলে। তারপর 10 মিনিট রিয়েল প্রেমিকের মতো প্রেম করে দেখাতে হবে। আমি এমনিতেই লাজুক স্বভাবের ছিলাম, তাছাড়া এইসব বিষয়ে কোনো জ্ঞান না থাকায় তারা আমায় নিয়ে খেলতে শুরু করে। এক পর্যায়ে তারা আমায় ধরে ক্যাম্পাসের ভেতর এক পায়ে দাঁড় করিয়ে রাখে। অনেকক্ষণ যাবৎ থাকার পর তারা আমাকে ছাড়ে। সব জায়গায় ধাক্কা খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকে গেছিল। সেখান থেকে বের হবার খুব চেষ্টা চালাতে লাগলাম। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। সেদিন ভার্সিটির একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে তুলি একটা কুচকুচে কালো শাড়ি পরে এসেছিল। এতটা দিন একসাথে থেকেও তাকে তেমন ভাবে দেখিনি, কিন্তু সেদিন কেন জানি চোখ আর ফেরাতে পারছিলাম না। অদ্ভুত একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। বুকের ভেতর কেমন জানি উষ্ণ অভ্যর্থনা আসছিল। সেদিন সে সারাদিন অন্যদের সাথে ঘুরে বেরিয়ে চলে গেছিল। আমি শুধু দূরে থেকে বারবার খুঁজে তাকে দেখছিলাম। তার মায়াবী চেহারাটা যেন চোখের অগোচরই হতে দিচ্ছিলাম না। সে যে একবারও আমার খোঁজ নেয়নি, এটা নিয়ে মনে হয় কোনো আফসোস ছিল না, কারণ তাকে আমি নতুন করে দেখছিলাম, নতুন মায়ের মোহ জালে আটকিয়ে। ভালো লাগার সময়টা এখান থেকেই শুরু। দিন যাই, ভালো লাগা বাড়তে থাকে, কিন্তু কোনো এক অজানা ভয় বড্ড তাড়া করে, যার ফলে বলা হয় না। একদিন আমরা বসে আড্ডা দিচ্ছিলাম, ক্যাম্পাসে তুলিও ছিল। হঠাৎ কোথা থেকে একটা হিরোটাই ভাই এসে সবার সামনে তুলিকে প্রপোজ করে বসে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় সবাই। এমন একটা কাণ্ড আশাই করেনি কেউ। কেন জানি আমার মন বলছিল তুলি যেন এই ছেলেকে না করে দেয়। বুকের ভিতরে ঝড় আগলে মনে মনে সেটাই যেন বলে, সেটাই আশা করছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন তুলি সেই ছেলেকে হ্যাঁ বলে দেয়। তারপর সবাই হাততালি দিয়ে তাদের অভ্যর্থনা জানায়। শত কষ্ট চেপে যেটুকু আশার আলো স্বপ্ন বুনেছিলাম, সেটা সেখানেই পড়েই সমাপ্তি ঘটে। পরে জানতে পারি তুলি ছেলেটাকে চিনত আর তাকে পছন্দ করতো, যার কারণেই অ্যাকসেপ্ট করে নেয়। সে যদি ভালো থাকে তবে আমি কেন পারবো না। সবচেয়ে 4 জন কাছের বন্ধুর মধ্যে আকলিমার বিয়ে হয়ে যায়। আর তুলি তো ভার্সিটি এসে বিভিন্ন অজুহাতে আমাদের থেকে চলে গিয়ে প্রেম করতো। রবিন তো মাঝে মধ্যে আসতো, আবার কোথায় যে হারিয়ে যেত খুঁজে পাওয়া যেত না। ভালো থাকার জন্য কারো কাছে সময় ভিক্ষে নেওয়া চাইতে একা থাকা অনেক ভালো, যেখানে কোনো রাগ থাকবে না, থাকবে না কারো উপর অভিমান। নিজেকে ব্যস্ত রাখার জন্য বউয়ের চাইতে উত্তম কোনো বন্ধু নেই। হয়তো সবার চোখে কষ্টটা আড়াল করতে পারতাম, কিন্তু নিজের তো আর হতে পারতাম না। দেখতে দেখতে আরও একটা বছর পার করে দিলাম। জানি না ভাগ্য ভালো ছিল নাকি খারাপ, এবার পুরো ভার্সিটিতে দ্বিতীয় হয় আর নিজ ডিপার্টমেন্টে প্রথম স্থান। সেদিন খুব খুশি হয়েছিলাম, এতটা খুশি হয়তো এর আগে কখনো হয়নি। সংযত কারণে কিছুদিনের জন্য ভার্সিটি যাওয়াও বন্ধ হয়ে যায়। এরপর বেশ কিছুদিন পর ভার্সিটিতে ফেরা হয়। ফিরে এসে নিজের মতো করে চলছিলাম, কিন্তু হঠাৎ করেই সবার নিকট যেন নিজের অজান্তেই কখন স্পেশাল হয়ে যায় বুঝতেই পারিনি। সবার সাথে মিলিয়ে বেশ দিনকালগুলো ভালোই যাচ্ছিল। কিছুদিন পর জানতে পারি কিছু একটা সমস্যার জন্য তুলির ব্রেকআপ হয়ে যায়, কিন্তু কারণটা আজও জানা হয় না। এমনকি জানার জন্য কখনো আগ্রহ প্রকাশ করিনি। বসন্তের শুরুতে ভার্সিটি ক্যাম্পাসে বিভিন্ন অনুষ্ঠান হয়। সবাই অনুষ্ঠানে গেলেও আমি এইসব বিভিন্ন অজুহাত দেখি দূরে দূরে সরে থাকতাম। যদিও প্রচুর ইচ্ছে করতো, কিন্তু নিজের ইচ্ছেকে দমিয়ে রেখে নিজেকে আড়াল করে রাখতাম। বসন্ত মানে নতুন কিছুর সাথে নতুন আমেজ।
ভার্সিটিতে খোলা চিঠি নামক একটা আয়োজন করা হয়, যেখানে নিজের অব্যক্ত কথাগুলো লিখে সেখানে জমা দেবে, আর প্রতিদিনে খোলা চিঠিগুলো পড়ে সবাই শুনবে। সেই সকাল থেকে সবাই উৎসুক হয়ে থাকে কে কখন কি লেখে, তা পড়ে সেটা নিজেদের নামে চালিয়ে অন্যকে পড়ানোর ধান্দায় থাকে। অনেকে আবার সেটা পড়ে মজা লুটতে থাকে। আমি জানি সামনাসামনি কোনোদিন তুলিকে আমার মনের অব্যক্ত কথাগুলো বলতে পারবো না, তাই খোলা চিঠি লিখে বক্সে রেখে দিই। এমনভাবে রেখেছিলাম যে কেউ দেখতে পায়নি। ভার্সিটিতে বসেছিলাম, ঠিক তখনই দেখি রবিন আমার লেখা খোলা চিঠি হাতে করে আমার এখানে নিয়ে আসছে। যদিও জানি, তারপরে না জানা ভঙ্গিতে জিজ্ঞেস করলাম কি সেটা। রবিন বলল নাম বলেনি, তবে তুলির নামে কেউ চিঠি লিখেছিল। আমি নিয়ে এলাম, দেখি যেই লিখুক খুব কষ্ট করে লিখেছে মানতে হবে। পেজটায় 6 রকমের কালার করা আছে, আর বেশ কয় রকম কালি দিয়ে লিখেছে। আর কথাগুলো খুব সুন্দর ছিল, তবে যে লিখেছে আমাদের ভিতরেরই কেউ হবে। লেখাগুলো পড়লে তুই যে কারো প্রেমে পড়ে যাবি, কথাগুলো রবিন বলছিল। তখন কাগজটা তুলে নিয়ে পড়তে শুরু করলো। প্রিয়, সবাই নাকি কিভাবে শুরু করবে সেটা বুঝে উঠতে পারে না, অথচ আমি কিভাবে শেষ করব কি করে সেটাই বুঝতে পারছি না। আমি শুরুর আগেই প্রতিটি জিনিসের শেষ পরিণতি কি হতে পারে সেটাই আগে ভাবি। তাই আজকের লেখাটাও সম্পূর্ণ নিরর্থক, যার কোনো মূল্য নেই। এক প্রকার অহেতুক বা বাঞ্ছনীয় লেখাটাও বটে। আর যাকে নিয়ে লিখছি তাকে হয়তো কখনো বলাই হবে না আমি কে, আমি কি চাই তার কাছে। নাম তাইমুন নাহার তুলি। খুব পরিচিত হওয়ার পরেও অপরিচিত একজন মানুষ। যতবার দেখেছি ততবারই যেন নতুনত্ব খুঁজে পাচ্ছি। কি এক মায়ার চাদরে জড়িয়ে আসক্তি করেছে সে জানি না, তার খুব কাছে থেকেও দূরে রয়ে যাই কেন জানি না, নাকি জানি সেটাও বুঝতে কত কিছু ভেবে ফেলি সেটাও অজানা। বারবার পিছুটা নিতে গিয়ে কবেই যে অজান্তেই দূরত্ব বাড়িয়ে তুলেছি তা হয়তো নিজেও জানি না। মানুষ পছন্দ করলে কাছে আসে, আর আমি দিন দিন দূরে সরে যাচ্ছি। কি অদ্ভুত তাই না? এ যেন এক মায়ার মোহজাল, ভালো লাগার অন্য এক রূপকথা। তোমায় আমি চিনি, আবার হয়তো চিনি না, কারণ তোমায় যতবার দেখি ততবারই নতুন রূপ দেখে মুগ্ধতায় হারিয়ে যাই। পুরোটা দিন তোমায় দেখার বিষাদময় গল্প হয়ে রয়ে যায়। তোমায় যে কখনো আমায় ভালো লেগে যাবে সেটা কখনো ভাবিনি, অথচ কোনো একদিন একটা সুযোগ পেয়েও সেটা হাতছাড়া করেছি। কিন্তু যতদিনে অনুভব করতে পেরেছি ততদিনে তুমি অন্য কারো হয়ে গেলে। জানো, তোমায় যখন আমার পছন্দের কালারের পোশাকে দেখি তখন মনে হয় কোনো একটা কাগজে শুদ্ধ অঙ্কন করা কাগজে পুতুলের ছবি। ইচ্ছে করে প্রতিদিন তুমি আমার পছন্দের কালারের পোশাকে ভার্সিটি এসো, আমি দূর থেকে দেখে মনের আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা চালিয়ে যাব। হয়তো একদিন আমার স্বপ্ন আর ইচ্ছেগুলো সব জানতে পারবে, কিন্তু সেদিন আর চাইলেও আমার হবে না। এক পক্ষের ভালোবাসাগুলোই যেন প্রচণ্ড রকমের পাগলামি থাকে, যেখানে লুকিয়ে লুকিয়ে প্রচণ্ড রকম রহস্যপ্রিয় ভালোবাসা লুকিয়ে থাকলেও হয়তো কেউ বোঝার ক্ষমতা রাখে না। যদি কখনো কাউকে ভালোবাসো আর সেটা তাকে বলতে না পারো, তাহলে কি যে যন্ত্রণা থাকে মনের ভেতরে সেটা সেদিন বুঝবে। চাইলে আজও তোমার সামনে এসে বলে দিতে পারি, কিন্তু তুমি সেটা মেনে নেবে না, এই জন্য হয়তো কখনো বলা হবে না। খুঁজে দেখো, তোমার আশেপাশে হয়তো লুকিয়ে রয়েছি প্রচণ্ড ভালোবাসা নিয়ে। কেউ একজন তোমার ভালোবাসা ফিরে পাওয়ার আকুল আগ্রহ নিয়ে খুব নিকটে লুকিয়ে রয়েছে। হয়তো খুঁজে পাবে, নয়তো পাবে না। তবে জানতে যেও না কে সে, কারণ তার শূন্য বুকে হাহাকার দিয়ে আর বিষাক্ত করে তুলো না। যদি ভালোবাসতেই চাও তবে মন দিয়ে খুঁজে নাও কে সে, জানতে যেও। হয়তো লুকিয়ে লুকিয়ে এইভাবেই ভালোবেসে একদিন স্মৃতি করে রেখে দিন জমানো কোনো বাক্সে। তোমায় ভালোবাসি কি না এখনো জানি না, তবে তোমায় দেখলে যে আমার
উদিত সকালটা আরও রঙিন হয়, সেটা জানি। জানি তুমি বাসবে না ভালো, তবু আমি যে বাসি। আজ নয়তো কাল ফিরবেই তুমি, এই টানে যেখানে রয়েছে নিখুঁত ভালোবাসা। কি বলো, করব শেষ হে প্রিয়, সেটা তো জানা নাই, তবে তোমার অজান্তেই ভালোবেসে যাব। ইতি, তুমি চিনো, নাম না বললেও হবে। খোলা চিঠিটা পড়ে তুলি ধারণা করার চেষ্টা করছে যে কে লিখতে পারে এটা। আজ এত লিখেছে, তাহলে সামনে আসতে এত ভয় কিসের? যদিও সে আমার উপরে সন্দেহ জ্ঞাপন করছে, কিন্তু সে বলতে পারছে না। এসবের পর বেশ কিছুদিন পরেই সে আমার কথাটা কিভাবে জেনে যায় সেটা বুঝতে পারি না। যেহেতু সে সবকিছু জেনেই যায়, তাই আমিও এক বিকেলবেলা তাকে সব বলে দিলাম। সব কথাগুলো মজা ভেবে উড়িয়ে দিলাম। এক প্রকার আমি জোকার বানিয়ে দিল। প্রায় দেখা যায় আমার সাথে মজা নিচ্ছে। দিন দিন তো দূরত্ব বাড়ছে, সেটা বুঝলে বাকি রইল না। একদিন কিছু বন্ধুরা মিলে এক বন্ধুর বিয়েতে দাওয়াত খেতে যায়। সেদিন আমাদের সাথে তুলিও ছিল। সেখানে গিয়ে আনুষ্ঠানিকভাবে সব পর্ব শেষ করে খাওয়া দাওয়া শুরু করতেই কোথা থেকে আমার বাবা নামক লোকটা হাজির হয়ে যায়। তার ছেলের একটা বিদ্রুপ হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। জানি না লোকটাকে বেশ কয়েক বছর পর দেখে চোখে অশ্রুপাত শুরু হয়েছে। আসলে সেটা ভালোবাসায় হয়েছে নাকি প্রচন্ড রকম ঘৃণার কারণে সেটা ভুলে গিয়েছিলাম। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমার পুরো দুনিয়ায় স্তব্ধ হয়ে গিয়েছে। খাবার না খেয়ে সেখান থেকে উঠে গেলাম। সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমিও বাইরে গিয়ে দাঁড়িয়ে রয়েছি। কিছুক্ষণ পরেই দেখি লোকটা আমার পিছু নিয়েছে। বাহ, আজকাল ভালোই বড় হয়েছে দেখছি। তোমার মায়ের কি অবস্থা? সেটা আপনার না জানলেও চলবে আশা করি। তা তো বটেই। কোন সময় দরকার পড়লে ফোন দিও। নাও আমার কার্ড। কার্ডটি ছুঁড়ে ফেলে দিলাম। যে বাবা তার সন্তানের দায়িত্ব নেবার ভয়ে শর্ত সাপেক্ষে বউকে বাচ্চা দিতে পারে, কোনো সাহায্য না নেওয়াই উত্তম তার কাছ থেকে। লাগবে না, আমার জন্য আমার মা রয়েছেন। বাহ, মায়ের মতো ভদ্র হয়েছে দেখছি। দেখো, যদি কোনো সময় কোনো প্রকারের সাহায্য দরকার হয় তাহলে চলে এসো, অপেক্ষায় থাকতাম। বিকৃত মস্তিষ্কের মানুষের কাছে আমার সাহায্য নিতে হবে, এতটা দুর্দিন এখনো আসেনি। আর হ্যাঁ, সেই দিনটা যেন নাও আসে। তুমি ভুলে যেও না, সেদিন কিন্তু শর্ত অনুযায়ী তুমি আমার সন্তানের কোনো পরিচয় নেই। সুতরাং কথাগুলো হিসাব করে বলো। আমি ভুলিনি, আপনি মনে রাখেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনাকে আপনার পাপের শাস্তি পেতেই হবে, শুধু সময়ের অপেক্ষা। এটা সময় বলে দিবে। লোকটা চলে গেল। আমি দাঁড়িয়ে তা যাওয়া দেখছি। লোকটা আমার দেখা শ্রেষ্ঠ একটা খারাপ লোক। এমন লোকগুলো শুধু পরিবার নয়, সমাজ, দেশ, জাতি সবার জন্য ক্ষতিকর। কিছুক্ষণ পরে দেখি তুলি খুব রাগান্বিত হয়ে আমার দিকেই এগিয়ে আসছে। লোকটা চলে গেল। আমি দাঁড়িয়ে তার যাওয়া দেখছি। লোকটা আমার দেখা শ্রেষ্ঠ একটা খারাপ লোক। এমন লোকগুলো শুধু পরিবার নয়, সমাজ, দেশ, জাতি সবার জন্যই ক্ষতিকর। কিছুক্ষণ পরে দেখি তুলি খুবই রাগান্বিত হয়ে আমার দিকেই এগিয়ে আসছে। কি ব্যাপার, না খেয়ে চলে এলি কেন? এমনিতেই ভালো লাগছে না তাই। আর যে লোকটার সাথে কথা বলছিলি, কে ছিল সে? আমার দুই চোখে দেখা সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ। দেখ শামীম, তুই আমার খুব ভালো বন্ধু, তাই কিছু বললাম না। লোকটাকে জানিস, আমার আব্বুর খুব কাছের একজন মানুষ, খুব নম্র ভদ্র মানুষ। আর তার নামে এমন কথা বলিস না, বুঝলি? হয়তো লোকটাকে আমাদের থেকে ভালো কেউ চেনে না, তারপরে বলতে চাই তোর কাছে ভালো হতে পারে, বাট আমার কাছে নয়। আর হ্যাঁ, এই বিষয় নিয়ে আমি দ্বিতীয় কথা বলতে যাচ্ছি না। আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলাম। বারবার শুধু সেই চেনা নামক অচেনা মানুষটার কথা মনে পড়ে। নিয়তি চাইলেও আজ হয়তো আমি অন্য সবার মতো থাকতে পারতাম। অযথা চিন্তা করে লাভ নেই। সেদিনের ঘটনার পর মনটা খারাপ হয়ে যায়, যার ফলে আর ভার্সিটি যাওয়া হয় না কয়েকদিন পর গিয়ে ক্যাম্পাসে একা বসে আছি। কোথা থেকে রবিন এসে পাশে বসলো। আজকাল তাকে তেমন দেখা যায় না বললেই চলে। কি রে, কি অবস্থা? কেমন আছিস? এই তো আছি বেশ। হঠাৎ এত তদারকি করছিস, ব্যাপারটা কি বলতো? ব্যাপার তো তেমন কিছু না, কয়েকদিন দেখলাম না, আর তুই মাঝে মধ্যে গায়েব হয়ে যাস, কাহিনী কি বুঝি না। ভালো লাগে না তাই আসা হয় না, এই জন্য আসা হয় না। যাই হোক, তুলি তোরে খুঁজতেছিল বিয়ের দাওয়াত দিবে এজন্য, কিন্তু তোর তো দেখা পাওয়া ভার হয়েছে আজকাল। কি বলিস সব? ওর বিয়ে ঠিক হয়েছে কবে? গতকাল। তোর সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি, তাই জানাতে পারিনি। জেনে কি করতাম আমি?
তোরা তো সব জানিস, এরপরেও কি? দেখ শামিম, আমরা জাস্ট ফ্রেন্ড, এর বেশি কিছু না। তাছাড়া তুলিও চায় না এমন অহেতুক সম্পর্ক, তুই সেটা ভালো করে জানিস। দেখ রবিন, সামনে আমাদের ফাইনাল পরীক্ষা, এখন এসব নিয়ে মোটেও ভাবতে চাচ্ছি না। ওকে, তোর যেটা ভালো মনে হয়। আচ্ছা, আজ আমি গেলাম, ভালো লাগছে না। ভার্সিটি থেকে চলে এলাম, মন ভীষণ খারাপ হয়ে গেল। তুলি বিয়ে করছে, এটা একবার আমায় অন্তত বলতে তো পারতো। দুনিয়াটা না বড্ড স্বার্থপর। পরের দিন ভার্সিটি গেলাম, একা বসেছিলাম। হঠাৎ দেখি তুলি একটা ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। তাকে দেখেও না দেখার ভঙ্গিতে অন্যদিকে ঘুরে রইলাম। কারণ প্রিয় মানুষটা যতই অবহেলা করুক অথবা নিজের অনুভূতিগুলো নাই বুঝুক, তবে তাকে অন্যের সাথে দেখা, এটা যে কতটা যন্ত্রণাদায়ক সেটা হয়তো কেউ বুঝবে না। তুলে আবারও এদিকে আসছে দেখে আমি উঠে অন্যদিকে চলে গেলাম। এরপর বেশ কিছুদিন গেল আর তুলিকে দেখি না। তাকে দেখার জন্য মনটা কেমন ব্যাকুল হয়ে গেছে। তার সাথে দেখা হলো পরীক্ষার হলে। সেই ছেলেটা তাকে রেখে গেল আর সে হাসি মুখে কথা বলতে বলতে ভিতরে ঢুকে গেল। আমি এক জায়গায় ঠাঁই দাঁড়িয়ে শুধু দেখতে রইলাম আর এক বুক কষ্ট চেপে দাঁড়িয়ে রইলাম। পরীক্ষা শেষ করে তুলির সাথে কথা বলবো এই জন্য দাঁড়িয়ে রয়েছে। তুলি এসে আমার পাশ দিয়ে চলে গেল, তবুও ঘুরেও তাকালো না। বেহায়ার মতো তাকে দাঁড়াতে বললাম, কিন্তু সে ফিরে তাকিয়ে নিজের মতো করেই চলে গেল। প্রতিটি পরীক্ষার দিনই তাকে দেখার জন্য আগে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, আবার পরীক্ষা শেষ করে দাঁড়িয়ে থাকতাম। ফলাফল সে নিজের মতো করে আসতো আর সবার সাথে কথা বললো, আমার সাথে কখনো কথা বলেনি। আমি বারবার তার সাথে কথা বলার জন্য গেলে সে ফিরিয়ে দিয়েছে। কখনো অন্যদের সাথে এতটাই ব্যস্ততা করেছে যে আমার কোনো মূল্যায়নই করেনি। আবার কখনো দেখেও না দেখার ভঙ্গিতে রয়ে গিয়েছে। যদিও তার বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু বিয়ে ঠিক হয়নি, এজন্য তাকে নিয়ে স্বপ্ন দেখাটা বন্ধ করিনি। দিন দিন তার ব্যবহারের মাধ্যমে এতটা পরিচয় পাচ্ছি যে আমি অপরিচিত মূল্যহীন কেউ। পরীক্ষার কিছুদিন পরই ভার্সিটিতে বসেছিলাম, তখন রেজাল্ট দেয়নি। তো সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য এসে বসতাম। রবিন এসে আবারও সাথে যোগ দিল। কিরে, কেমন আছিস? এই তো আছি, তুই? আছি। তুই কিছু মনে না করলে কিছু বলতাম তোরে। বল। দেখ, আমার কথায় রাগ করিস না, এটা আমি বলতাম না, যদিও কিন্তু না বললে তুই বুঝবি না, তাই বলতে হচ্ছে। আরে রবিন, তুই এখানে বসে আর আমি সারা ক্যাম্পাসে খুঁজে বেড়াচ্ছি। হঠাৎ কোথা থেকে তুলি এসে কথাগুলো রবিনকে বললো। দেখে বোঝা যাচ্ছে খুব দ্রুত গতিতে সে এসেছে, কারণ তার নাক মুখ প্রচুর ঘামছে। কেন, কিছু বলবি নাকি? আমার সাথে তোকে একটু যেতে হবে, কাজ আছে। আমি একা যাব, শামিমও চলুক আমাদের সাথে, কি বলিস? ধুর, পাগল হয়েছিস নাকি? ও নিজে একটা ঝামেলা, আবার নিয়ে গেলে কি কাণ্ড করবে কে জানে। তাছাড়া সে বসেই তো আছে, থাক, অন্যদিন আড্ডা দিবি। এসব ঝামেলা ভালো লাগে না, তুই একাই ও থাক, সমস্যা হবে না ওর। কি বলিস এগুলো? শামিম আমাদের খুব ভালো বন্ধু, ওরে সাথে না নিলি কিন্তু এভাবে বলা ঠিক হলো কি? দেখ, তোকে আসতে বলছি না, আসলে বল, তাছাড়া আমি ওরে চিনি না। আর এমন লোকেদের না চেনাই ভালো। যাই হোক, কিছু বলার প্রয়োজন মনে করি না, তুই চল, তাহলেই হবে। আচ্ছা চল, শামিম পরে কথা হবে, গেলাম আমি। বলার কি দরকার ছোট লোকটাকে? তুলি কথাগুলো বলছিল আর আমি মাথা নিচু করে চুপচাপ শুনছিলাম। কিসের এত অভিমান আমার উপরে, আর কিসেরই বা এত রাগ? কি কারণে এমন করছে সেটা তো জানা দরকার। সেদিনের মতো বুক ভরা কষ্ট নিয়ে ইউনিভার্সিটি থেকে চলে আসি, কিন্তু এসে কেন জানি তুলির কথাগুলো বারবার মনে পড়ছিল, যার ফলে যন্ত্রণায় ভিতরটা কুড়ে কুড়ে খাচ্ছিল। কেন জানি মেনে নিতে পারছিলাম না, তাই রবিনকে ফোন দিলাম। হ্যালো শামিম, আমার হেল্প করবি? দেখ, তোর কোনো হেল্প আমি করতে পারবো না, কি জন্য ফোন দিয়েছিস সেটা বল। কালকে তুলিকে সাথে করে ভার্সিটি আসতে পারবি? কিছু কথা ছিল তোদের সাথে। দেখ শামিম, আমি যদিও এত কিছুর পর কথা বলছি এটাই অনেক। তাছাড়া আমি তুলি সেই ছোটোবেলার বন্ধু, যতদূর জানি সে কখনো তোর সাথে কথা বলবে। আর হ্যাঁ, আমিও চাইবো না যে তুই আমার সাথে যোগাযোগ করিস, কেননা মাত্র কয়েক বছর বন্ধুত্বের জন্য তুলির সাথে বন্ধুত্ব নষ্ট করতে চাই না। লাস্ট একবার শুধু দুজন দেখা কর প্লিজ, এরপরে কখনো বলবো না, শেষবারের মতো প্লিজ, এই লাস্ট অনুরোধ করছি, আর কখনো তোদের ধারে কাছেও আসবো না। দেখ, এসব ইমোশনাল কথা বলে কোনো লাভ নেই। আমি হলে ভিন্ন কথা ছিল, কিন্তু তুলি ওরে বোঝানো যাবে না। লাস্ট অনুরোধটাও রাখবি না? যদি ইচ্ছা হয় তাহলে কাল আসিস ভার্সিটিতে, দেখা হবে, নাহলে কি আর বলবো। ভালো থাকিস।
ফোনটা কেটে নিশ্চুপ একটা ঘুম দিলাম। পরের দিন ঘুম থেকে উঠে ভার্সিটির দিকে রওনা দিলাম। বিষণ্ণ ভগ্ন হৃদয় নিয়ে বসে মামার চায়ের দোকানে সামনে বসে বাঁশের মাচায় চা খাচ্ছিলাম। ঠিক তখনই রবিন আসলো। কিন্তু বলবি তাড়াতাড়ি, আয় তুলির সময় নেই, তাছাড়া আমিও একা জরুরি কাজে যাব। এক নিঃশ্বাসে পুরো চা খেয়ে মামাকে বিলটা পরিশোধ করে রবিনের পিছু পিছু গেলাম। রবিন, কি বলবে তাড়াতাড়ি বলতে বল, আমার একদম অসহ্য লাগছে এখানে। বিশেষ কিছু বলবো না, শুধু বলবো আমার ভালোবাসা মিথ্যে ছিল না, আমার ভালোবাসায় কোনো নোংরামি ছিল না। আমি আমার মতোই ভালোবেসেছিলাম। কখনো তোর কাছে জানতে চাইনি যে তুই ভালোবাসিস কিনা। কেন জানিস? কারণ তুই আমার বন্ধু ছিলি, আর এটা সুযোগ কখনো নিতে চাইনি। চাইলেও দিনে তোর সামনে হাজারো বার ভালোবাসি ভালোবাসি বলতে পারতাম, কিন্তু বলিনি। কেন জানিস? আমি চাইতাম তুই আমায় পছন্দ করলে এমনিতেই ভালোবাসবি, নাহলে মুখের কথা দিয়ে সেটা লাভ কি? ভালোবাসা মানে দুজনে হাত ধরে রাস্তায় ঘুরে বেড়ানো নয় তো। ভালোবাসা মানে অন্তর্নিহিত শক্তি দিয়ে দুজনকে আঁকড়ে ধরে থাকা। তুই তো জানতি আমি তোকে ভালোবাসি, এটা সত্যি না মিথ্যা, এটা কখনো নিজে জানতে চাসনি আমার কাছে। কারণ কি জানিস? তুই জানতিস আমার ভালোবাসিস তুই। এই ভয়টা সবসময় তাড়া করে বেড়াতো তোকে। আর হ্যাঁ, আমাকে যে অপমান করিস, এড়িয়ে চলিস, এর মানে কি জানিস? তুই ভালোবেসে ফেলবি আমাকে। এই ভয়টা ছিল তোর মধ্যে, তুই এখনো সেই ভয়টাই পাচ্ছিস যে ভালোবাসলে তুই হেরে যাবি। হেরে যাবি তোর ইগোর কাছে, হেরে যাবি আমার কাছে। এই জন্য দূরত্ব বজায় করে রাখছিস। একজন মানুষের থেকে দূরে থাকলে, তাকে অ্যাভয়েড করলে যদি তাকে ভালোবেসে ফেলতাম, তাহলে প্রতিনিয়ত যে রাস্তায় মানুষ থেকে দূরে থাকি তাদের ভালোবেসে ফেলবো, বুঝি? রাস্তার মানুষগুলো থেকে শরীরকে দূরে রাখিস, আর আমার কাছ থেকে মনকে। কারণ তুই জানিস মানুষগুলো তোর ক্ষতি করতে পারে, তাই দূরে থাকিস। আর আমার হতে কেন থাকি জানিস? কারণ তুই ভালো করেই জানিস। আচ্ছা, তোর এই আজাইরা কথা কে বলেছে যে তোর থেকে কাছে থাকলে ভালোবেসে ফেলবো? যার পাশে থাকতেই ঘেন্না হয় তাকে ভালোবাসবো কিভাবে ভাবা যায়? এসব বলার প্রয়োজন মনে করি না। তাছাড়া এসব আজাইরা কথা শোনার জন্য আসিনি এখানে। সেটা তো বললে হবে না। একজন নিরাপরাধ মানুষকে দোষী বানিয়ে চলে যাবে, সেটা তো মানবো না। দেখ শামীম, এখনো সম্মান দিয়ে কথা বলছি বলে ভাবিস না কিছু বলবো না। তোর মতো কুরুচিপূর্ণ মানুষের সাথে কথা বলতেই ঘেন্না হচ্ছে। আমি করেছি কি সেটা তো বলবি? কি করিস নাই? হ্যাঁ, আর কিসের বাকি আছে বল? আচ্ছা, তুই কি নিজেকে সাধু মনে করিস? তোর মুখোশ খুলে গেছে, বুঝলি? আজব, কিসের মুখোশ খুলবে? বাহ, এখন সাধু সাধা হচ্ছে, তাই না? আচ্ছা, তুই কে আমাদের কখনো পরিচয় দিয়েছিস? তাছাড়া তোর অস্তিত্ব কি, কোথা থেকে এসেছিস, কখনো তো বলিস নাই। কারণ নিজের অপকর্ম লুকিয়ে নিজেকে ফুলের মতো নিষ্পাপ করতে চেয়েছিস। তুই কি ভাবিস নিজেকে, হ্যাঁ, যে তোর পরিচয় পাবো না? আমাদের তো প্রথমেই সন্দেহ হয়েছিল, তারপরেও কিছু বলিনি, কিন্তু তুই লিমিট ছাড়িয়ে নিজেকে মহান ভাবতে শুরু করেছিস। আর কি জানিস বল, সেগুলো শুনে নি। এরপর হয়তো শোনানোর সুযোগ নাও পেতে পারিস। বাহ, এখনো তুই নিজেকে সন্ন্যাসীর বেশে উপস্থাপন করে চলেছিস। মানুষ এত নিখুঁত অভিনয় করে কিভাবে বুঝি না। অভিনয় তো জন্মের পর থেকেই করছি, তবে সেটা অন্যের সাথে নয়, নিজের সাথে। যাই হোক, আর কি কি জানিস বল, শুনতে খুব ইচ্ছে করছে আমার। মানুষ কত বেহায়া হলে নিজের নামে কিছু শুনতে চায়, ভাবা যায়? আচ্ছা শোন, তবে মৃত্যুর আগে তোর শেষ ইচ্ছাটা পূরণ করে দিই। আচ্ছা, ভার্সিটিতে মানুষের শত শত বন্ধু, সেখানে তোর আমরা কয়েকজন ছাড়া কেউ নেই। কারণ কি জানিস? তুই খুব অহংকার নিয়ে থাকিস, নিজেকে খুব দেওয়াল সমান উঁচু মনে করিস। তার যোগ্যতা জুতার সমান নয়, সে আবার ভাব নেয় আকাশ সমান। আচ্ছা, তোর বন্ধু নেই মানলাম, তাহলে পরিবারের কথা বলি। আরে, তোর পরিবার থাকলে না বলবি, তাছাড়া অপকর্মের কথা আর নাই বলি। আর কিছু জানিস না? ও, আসল কথা বলতেই ভুলে গেছি, যে নিজের বাবাকে চিনতে পারে না, আর তার মতো কুলাঙ্গার সন্তান আর কি হতে পারে? যেটা জানিস না সেটা বলবি না প্লিজ। পৃথিবী সব মিথ্যে আমার নামে চাপিয়ে দে, কিন্তু এটা ভুল করেও বলবি না। সত্য কথা তিতাই হয়। আসলে যে নিজের পিতাকে চিনে না, আবার সে নাকি ভালোবাসে। বাহ, কত সুন্দর নাটক। শুনে রাখ, তোকে ভালোবাসা তো দূরের কথা, ঘৃণা করতেও ঘৃণা হয় আমার। দেখলেই বমি আসে। এখন দূরে যায় এখান থেকে, আর যেন না দেখি কোনোদিন। চাইলেও দেখতে পাবে না। তুই যে লোকটার কথা শুনে আমার এতটা ঘৃণা করছিস, সেই লোকটা কেমন খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে। আর শুনে রাখ,
আমি চলে গেলে মনে রাখিস তোকে খুঁজতেই হবে, কিন্তু সেদিন আর পাবি না। আর হ্যাঁ, শুনে রাখ, তাকে বলে দিস যতদিন আমার মা বেঁচে আছে ততদিন আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। আর একটা কথা, কেউ যদি কখনো অগাধ ভালোবাসে তাহলে তাকে যদি ভালোবাসতেই না পারিস অন্তত কষ্ট দিস না। আর তুইও শুনে রাখ, খুব শীঘ্রই বিয়ে করছি। আর হ্যাঁ, বেহায়ার মতো আবার বিয়ে খেতে আসিস না, কারণ আমার বিয়েতে তো নিকৃষ্টতর পশুজাত মানুষ খাবার খাক, সেটা আমি চাই না। তা তো অবশ্যই। আর হ্যাঁ, ভালো থাকিস, সুখী হোক তোর আগামী জীবনগুলো। লাস্ট কথাগুলো বলে সেখানে দাঁড়িয়ে না থেকে চলে আসলাম। তিক্ততা ধরা এই মিথ্যের শহর থেকে একটা মুক্তি পেতে চাই আমি। তবে তার আগে নিজের পরিচয় আর মিথ্যে অপবাদগুলো দূর করার জন্য তুলিকে সকল সত্য ঘটনা জানানো দরকার। সে করুক ঘৃণা, প্রাণ ভরে ঘৃণা করুক, যদি তাতেই তার তৃপ্তি আসে তাহলে সেটাই করুক না হয়। নিলয় শহর ছেড়ে যাওয়ার আগে তুলির নামে একটা চিঠি লিখে গেল। প্রিয় তুলি, জানি তোর নিকটে কেউ চিঠি লেখে না, এই জন্য হয়তো চিঠি পেয়ে বেশ অবাক হয়েছ। আসলে আমি সেই বেহায়া যারা দুনিয়ার সবচাইতে বেশি ঘৃণা করো। এই শোনো, চিঠিটা ছেড়ে ফেলার আগে পুরোটা পড়ে নিও প্লিজ। আর হ্যাঁ, আজ আর তুই করে বলতে ইচ্ছে করছে না, শেষবারের মতো হলেও তুমি বলতে ইচ্ছে করছে, এই জন্য বেহায়া হয়ে চিঠিটা লিখলাম। আমি কি জানতে চেয়েছিলে না? চাইলেও আমি তোমার সামনে সব বলে দিতে পারতাম, কিন্তু বলিনি কেন জানো? শুধু তুমি কষ্ট পাবে এই জন্য। যাকে আমি ভালোবাসি তাকে কষ্ট দিই কী করে? যে লোকটা আমার নামে তোমাকে সব কিছু বলেছে সেই লোকটাই আমার নিকৃষ্ট বাবা। তোমার বাবা খুব আপন একজন মানুষ, জানি না এই আপন কতদিন থাকবে। যাই হোক, যা বলতে চাচ্ছিলাম, লোকটা বিয়ে করে খুব সম্ভ্রান্ত ঘরে একটা মেয়েকে, যে আমার গর্ভধারিণী মাতা। বিয়ের আগে থেকে ছিল তার অনেক বদভ্যাস, যার মধ্যে প্রতি রাতে বিভিন্ন নেশাজাত দ্রব্য পান আর সেবন আর জুয়া খেলা বেশি মারাত্মক নেশা ছিল। আমার দাদা দাদি ভাবে বিয়ে দিলে তার সন্তান হয়তো সঠিক পথে আসবে, কিন্তু তারা জানতো না যে তাদের ধারণা ভুল ছিল। বিয়ের কয়েকদিন পরেই দাদা দাদিকে নাকি সেই পশু মানবী লোকটা হত্যা করে। কেউ জানতো না এই খবরটা, শুধু আমার মা জানতো, কিন্তু তার ভয়ে বলতে পারে না কাউকে। পরে কোনোভাবে জানতে পারে যে দাদা দাদির হত্যার কথা আমার মা জানতো, তাই শুরু হয় নির্যাতন। প্রতি রাতে নেশা করে এসে ইচ্ছা মতো পিটাতো। এর মধ্যেই আমার আগমন হয়। মা ভেবেছিল আমার কথা ভেবে হয়তো আর নির্যাতন করবে না, কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছিল নির্যাতন। এভাবে প্রতিদিন নির্যাতিত হওয়ার পরেও তাকে কখনো খারাপ ভাবে নাই। আমাকে শুধু নামে মাত্র এই দুনিয়ার আলো দেখার প্রক্রিয়া ঘটিয়েছিল। একজন সন্তানকে কী দায়িত্ব সে কখনোই জানে না। যদি ভুল করে তার কাছে কোনো কিছুর আবদার করেছি, তবে খেয়েছি জুতার বাড়ি, নয়তো থাপ্পড়। রাস্তার কোনো বাচ্চা দেখলে তার মেজাজ বিগড়ে গিয়ে তাকেও পিটাতো। এক প্রকার সাইকো ছিল সে। এভাবে দুটি মানুষের নির্যাতনের মাধ্যমে দিন অতিবাহিত হচ্ছিল। মা একদিন ডিসিশন নিয়ে ফেললো, এভাবে আর বেঁচে থাকা যায় না, চাই একটা মুক্তি, যেখানে মুক্তির সাথে থাকবে পূর্ণাঙ্গ একটা জীবন। এই নির্যাতন থেকে মুক্তি পেতে দুজন বেশ কিছুদিন আলাদা থাকে, কিন্তু লোকটির কোনো পরিবর্তন ঘটেনি। এক পর্যায়ে দুজনেই কোর্টে গিয়ে ডিভোর্স করে, কিন্তু আমার কি হবে? এই রায় কোর্ট কি দিবে তা শোনার আগেই সব কিছু থেকে আমাকে বঞ্চিত করে সরাসরি প্রত্যাখ্যান করে, সাথে সব লিখিত ডকুমেন্টস দিয়ে আমাকে ছেড়ে দেয়। তখন মা আমার দায়িত্ব নেয়, আর আবারও সে লোকটার কাছে থেকে লিখিত নেওয়া হয় যেন কোনো দাবি বা শর্ত না রাখে আমার উপর। লোকটা এক কথায় আমার উপর সব অধিকার বর্জন করে। এরপর লুকিয়ে লুকিয়ে অনেক লোকটাকে দেখতে গিয়েছি, তখন হয়েছি অপমান, হয়েছি লাঞ্ছিত। কোনোদিন এই কষ্টের কথা কাউকে বলি নাই, বলার প্রয়োজন মনে করিনি, কারণ জন্মদরদি মা থাকতে এসব কেন জানি মূল্যহীন লেগেছে। এখন বলবে আমার পরিচয় নেই। হ্যাঁ, আমারও নিষিদ্ধ পল্লীর সন্তান ভেবে এত সব বলেছিলে না? আসলে আমি সুশীল সমাজের একজন নিষিদ্ধ বাবার ছেলে ছিলাম, কিন্তু এখন একজন সুন্দর মায়ের সন্তান, বুঝলে? যদি বিশ্বাস না হয় তাহলে লোকটাকে জিজ্ঞেস করে নিও, যদিও সত্য বলবে না, তারপর চেষ্টা করতে পারো। উফ, অনেক কথা বলে ফেললাম, কিন্তু সুখবর দেওয়া হয়নি। আমি শহর ছেড়ে চলে গেলাম, আর কাউকে বিরক্ত করব না। আর এই শহরের নির্মল বাতাস আমি গায়ে বাসিয়ে দিব না। ঘুরবো না শহরে অলিগলির রাস্তায়। মন খারাপ হলে নদীর ধারে বসে পানি খেলা দেখব না। তবে কি তোমায় বলতে পারবো? হয়তো পারবো, আবার হয়তো না। কখনো পড়লে মনে
আকাশপানে চেয়ে খুঁজে নেব তোমাকে। কখনো যদি বড্ড বেশি মনে পড়ে তাহলে মোমবাতির আলো সাজিয়ে সেখানে তোমায় খুঁজে নেব। ভালোবাসি আমি, বলতে পারবো না জানি, খুঁজে নেব অন্য কিছুতে। যদি কখনো নিয়তির ফুলে দুজন দেখা হয় তবে এই মামিকে সেদিন দেখবে না। ঘৃণা করতে শিখিনি, কারণ ভালোবাসাটা যে মা শিখিয়েছে। তবে মা এটাও শিখিয়েছে প্রিয় জিনিসের তিক্ততা করার চাইতে দূরে রাখাই ভালো। ভালো থেকো। হয়তো আমিও চেষ্টা করব ভালো থাকার, অভিনয়ের মধ্য দিয়ে। আর হ্যাঁ, আমায় খুঁজে লাভ হবে না, কারণ অজান্তে হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, আর ইচ্ছে করে হারিয়েছি তাই খুঁজে পাবে না। দূর থেকে যা খুশি বলো, কিন্তু অপবাদ দিও না। হ্যাঁ, তুমি ভালো থাকবে, নয়তো ভালো থেকো। অভিমানের এই শহরে দরজা জানালা বন্ধ করে সেই ছিদ্র টিনের জ্বালা দিয়ে অন্ধকারের রাতে তারার আলো মিছিল দেখব, তবু নিজেকে সঙ্গীন রাখবো না। ইতি ঘৃণিত ব্যক্তি। চিঠিটা পড়ার পর তুলি প্রথমে সেটার বিশ্বাস করেনি। চিঠিটা পড়ার পর তুলি প্রথমে সেটা বিশ্বাস করেনি। পরে একদিন হঠাৎ কি মনে করে সত্যতা যাচাই করে আর সব সত্য জানতে পারে। এরপর তুলি বহুলা জায়গায় খুঁজেছিল, কিন্তু আর আমার দেখা পায়নি। আর বিয়ে করতে ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু আমাকে কষ্ট দেওয়ার যন্ত্রণায় সে বিয়ে করতে পারেনি। এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে ফেলে আর বিয়ে করবে না। ওই ডায়েরি পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে। জানালার ফাঁক দিয়ে দেখি সূর্যের আলো আসছে, তার মানে সকাল হয়ে গেছে। সারা রাত জেগে থেকে পুরনো অতীত ঘেটে চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে বের হতেই দেখি মায়ের সাথে তুলি বসে আছে। তুলি কি যেন বলছে আর মা খুব মনোযোগ দিয়ে শুনছে কথাগুলো। আমি গিয়ে মায়ের পাশে বসতেই তুলি কথা বলা বন্ধ করে দিল। শামীম, তুই একটু বাইরে যা, আমরা একটু কথা বলছি, পরে আসিস। কি এমন কথা হচ্ছে যে আমি শুনলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, তাই শোনা যাবে না? কথা না বলে যেতে বলছি, চুপচাপ চলে যাবি, এত কথা বলিস না। আচ্ছা যাচ্ছি, এত বকা দেওয়ার কিছু নেই তো। তারা নিজেদের মতো করে গল্প করতে শুরু করলো। শামীম সেখান থেকে উঠে চলে আসলো, তারপর রেডি হয়ে অফিসে গেল। বিকেলে অফিস থেকে বাসায় ফিরে আসলো, তারপর ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। সারা রাত জেগে থেকে আবার সারাদিন অফিসে কাজ করে শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে। ক্লান্তিতে বিছানায় শরীর এলিয়ে দিতেই কখন যে ঘুমিয়ে গেছে টের পায়নি। ঘুম ভাঙলো সকালবেলায়। ঘুম ভাঙার পর কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করা যেন প্রতিদিনের একটা রুটিন। বিছানায় এপাশ থেকে ওপাশ করাতেই শামীম যেন কিসের সাথে ধাক্কা খেল। কোলবালিশ তো জড়িয়ে ধরে আছে, তাহলে এটা আবার কি? ভূত টুত না তো আবার? ভূত ভেবে দোয়াদুরুদ পাঠ করতে লাগলো। মনে হয় এর আগে এ বাসে কে থাকতো, সে মারা গিয়ে ভূত হয়ে আবার ফিরে এসেছে। কিন্তু নিলয়ের কাছে বা কেন আসবে? বাবা, ভূত তুমি যখন এসেছ তাহলে তুমি আর ফিরতে পারবে না, আজ শেষ। ভূত যখন রুমের ভিতরে তো শান্তিতে ঘুমাচ্ছে, তাহলে তাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে গিনেস বুকে নাম লেখালে বন্ধ হয় না। ভূত তুমি যেই হও, আজ তোমার রক্ষা নেই। আজ তোমায় মেরে আমি বিশ্ব রেকর্ড করব। যেই ভাবা সেই কাজ শুরু করে দিলাম। সুন্দর করে বালিশ নিয়ে তারপর তার মুখ বরাবর চেপে শক্ত করে চেপে ধরলাম। ব্যাস, সে হাত পা ছাড় দিচ্ছে। কিন্তু কি, এটা তো ভূত না, এটা তো পেতনি। যাই হোক, তাকে মেরে বিশ্ব রেকর্ড করবো, এই হচ্ছে কথা আমার। আমি তাকে বালিশ দিয়ে চেপে ধরার সাথে সাথে মা হাজির রুমে। আরে কি করছিস এটা? তুই মেরে ফেলবি নাকি মেয়েটাকে? এটা পেতনি মা, তাকে মেরে বিশ্ব রেকর্ড করবো, তুমি চুপ থাকো। মাকে কথাটা বলতে আমি ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। গাধা, ভূত না পেতনি সেটা আগে ভালো করে তো দেখবি। আমি না আসলে তো তুই মেয়েটাকে মেরেই ফেলতি দেখছিলাম। মেয়ে মানে? গাধা, এটা তুলি, দেখ ভালো করে। কি? তুলি আমার রুমে কি করে? কি করেছে তুই ভালো জানিস। মা তুলিকে নিয়ে চলে গেল। বেচারা ভালোই কষ্ট পেয়েছে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, চোখ মুখ লাল হয়ে গেছে। যেই শক্তি দিয়ে চাপ দিয়েছিলাম বালিশ, ভাগ্যিস মা এসে ধরলো, না হলে তো আমার জেলের পচা ভাত খেতে হতো। অনেক জোর বেঁচে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার রুমে এলো কি করে? জানতে হয়তো ব্যাপারটা। তারপর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে মায়ের কাছে গেলাম রান্নাঘরে। মা রান্না করছে আর পাশে বসে তুলি কান্না করছে। বেচারা নাক মুখ চোখ সব লাল টুকটুকে হয়ে গেছে। কেন যে উল্টোপাল্টা ভেবে বিশ্ব রেকর্ড করবো ভাবছিলাম, আল্লাহ ভালো জানে। মা, ও আমার বাসায় রাতের বেলায় কি করে আর আমার রুমে গেছিল কি করতে? হ্যাঁ দেখলেন আম্মু, বললাম না
আপনার ছেলে এখনও আমার উপর রেগে আছে। এই জন্য সে চেনার পর বালিশ দিয়ে খুন করার চেষ্টা করছিল। কি যেন বললে? আম্মা? এই কিসের আম্মা? হ্যাঁ, আর তোরে খুন করবো না তো পূজা করবো? শুনেন আম্মু, আপনার ছেলের কথা আমি বলেছিলাম না, সত্যি হলো। এখন দেখেন। মা বটিটা দাও তো, ওরে কুচি কুচি করে কাটবো। কেমন তোমার আম্মা বলা? হ্যাঁ, দাও না বটি, দামায়। এই শামিম, তুই যাবি এখান থেকে কি? না হলে কিন্তু বটি দিয়ে তোকেই কাটবো আমি। মা তুমি একটা অপরিচিত মেয়ের জন্য আমায় এতগুলো কথা শোনাতে পারলে? না, মুখের কথায় কাজ হবে না। মা সত্যি সত্যি বডিটা নিয়ে আমায় তাড়া করতে লেগেছে, তখন পালিয়ে এলাম। কাহিনী কি কিছুই তো বুঝছি না। মাকে তুলি আম্মা রাখছে, কেমন জানি একটা ব্যাপারটা ঘোলাটে লাগছে। রুমের ভিতর বসে বসে গতকালকে পেপারটা দেখছিলাম, তখনই দেখি দরজার সামনে তুলি দাঁড়িয়ে আছে। কাউকে আম্মু ডাকতেছে। তার কথা শুনেও না শোনার ভান করে পেপার পড়ায় মনোযোগ দিলাম। কথা কি শুনতে পায় না নাকি? বললাম তো ডাকতেছে। কে আপা আপনি? ফকির নাকি? ভাঙতি নাই, মাফ করেন, আর না হলে পরে আসেন। কথাটা বলার পরেই তুলি চলে গেল। একটু পরে দেখে মা আসছে, পেপারটা দেখে তাড়াতাড়ি করে উঠে গেলাম। এখন উঠলি কেন? বসে থাক। তোমার সম্মান করি বলে তো উঠে দাঁড়ালাম। তোরে যে কেউ ডাকতেছে, কানে কথা যায় না নাকি? খাবার খেতে হবে না? আমি তো ভিখারিটাকে বললাম ভাঙতি নেই, তাই পরে এসে নিতে। সে তো এখনো যায়নি নাকি? তোরে মায়ের না দিলে ঠিক হবে না, বুঝতে পারছি। ও ভিখারি না, তোমার পরিচিত কেউ? হ্যাঁ, এটা তো আগে বলবা নাকি? বেশি কথা বলিস না, তাড়াতাড়ি আয়, কথা আছে তোর সাথে। মায়ের পিছন পিছন গিয়ে খাবার টেবিলে বসলাম। বাহ, সকাল সকাল এত আয়োজন, ভাবা যায়। খাবার খেতে আর তর সইছে না আমার, তাই খেতে শুরু করলাম। আমি খাচ্ছি আর তুই ড্যাব ড্যাব করে দেখছে। এমন ভাবে দেখিস না রে ব্যাটি, পেট খারাপ করবে। শামিম, আজ একটা কথা বলবি সত্যি করে বাবা? মা তুমি এমন করে বলতে পারলে আমায়? আজ অব্দি আমি মিথ্যা বলেছি কি তোমায়? মিথ্যা বলিসনি, কিন্তু সত্য লুকিয়ে রেখেছিস, এটা মোটেও ঠিক করিসনি। কিছুই তো লুকায়নি। তুলিকে চিনিস? সত্যি করে বলবি। সত্যি বলতে এখন অপরিচিত। তাহলে আমি কি ধরবো? চিনিস নাকি চিনিস না? উত্তরটা জানি না মা। আন্টি, আমি আসি। আমার না ভালো লাগছে না, আর জোর করে কিছু হয় না। থাক, আর জিজ্ঞেস করতে হবে না। আমি না হয় যে ভুল করেছি সেটার খেসারত হিসেবে একাই থাকবো। এক থাপ্পড় দিব, ফাজিল মেয়ে। এই, তোমারে না আমি কাল থেকে আম্মা ডাকতে বলেছিলাম, এখন আবার কিসের জন্য আন্টি বলো? কিন্তু আপনার ছেলে তো। আমার ছেলে কি হয়েছে? হ্যাঁ, একে তো এক গাধা ভুল করে বসে আছো, আবার এখন অভিমান করেছ। চুপচাপ বসে থাকবে, বাকিটা আমি দেখছি। দেখো মা, তুমি যাই বলো, আমি কিন্তু। তুই আমায় ভালোবাসিস কি? এটা কেমন কথা মা? এখন এটা সন্দেহ হয় বুঝলি, তাই বলছি। না হলে তোকে এর আগে জিজ্ঞেস করলাম তুলিকে চিনিস কিনা, কিন্তু তো সরাসরি চিনিস না বললি। আর এদিকে কত সব ঘটনা ঘটিয়ে রেখেছিস, তুলি না বললে তো জানতেই পারতাম না। দেখ বাবা, মেয়েটা বোকা, সেজন্য এমন করেছে, না হলে কি এমন করতো বল? তাছাড়া এখন সব ভুল বুঝতে পেরেছে, ক্ষমা করে দে রে বাবা তাকে। তোদের খুব সুন্দর মানাবে, দারুণ লাগবে বাবা, আমার কথাটা রাখ। কিসের সুন্দর বান্দর, এসব তো বুঝি না। তাছাড়া আমি কাউকে অপরাধী রাখিনি যে ক্ষমা করব। আর এখন আমার বয়স 27 বছর, তার মানে ওর বয়সও একই। এমন বুড়ি মেয়েকে বিয়ে করা সম্ভব না আমার পক্ষে। আমি এখন 20 বছরে কুচি দেখে একটা মেয়ে দেখে বিয়ে করব। কি? আমি বুড়ি হয়ে গেছি? যার জন্য কাউকে বিয়ে করলাম না সে এখন বুড়ি বলে? আচ্ছা, বিয়ে কর, তোর বাসর ঘরে আমি ফাঁসি দিব। আগে হতে গেটে তালা দিয়ে রাখবো, যাতে কোনো শাকচুন্নি না আসতে পারে। আই, দুজনে চুপ কর। এখনো দুজন দুজনকে ভালোবাসিস বলে এমন ঝগড়া করছিস। যদি ভালোবাসা না থাকতো তাহলে চুপ করে দুজনেই একজন সেখান থেকে চলে যেত। কিসের ভালোবাসা? আমি কাউকে ভালোবাসি না। আমিও না। দুজনেই বাড়ি থেকে বের হ, না হলে দুইটারই কপালে মায়ের আছে বললাম। এই মুহূর্তে বের হ বলছি। লাঠিটা গেল কোথায়? মা লাঠি খুঁজে নিয়ে এলো, দেখে তো আমি তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম বাসা থেকে। দেখি তুলিও পিছন পিছন আসছে। রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, কিছুটা দূরে তুলি দাঁড়িয়ে আছে। তোর জন্য আমার মা আমার বাসা থেকে বের করলো, শাকচুন্নি কোথাকার। তোর জন্য আমার শাশুড়ি আমায় বাসা থেকে বের করলো, উল্লুক কোথাকার।
কে এই উল্লুক? হ্যাঁ, আবার বল দেখি। আবার সাতচুন্নি বল দেখি। 1000 বার বলবো শাকচুন্নি। 1000 বার বলবো উল্লুক। দুজনের রীতিমতো ঝগড়া লেগে যায় এগুলো নিয়ে। আশেপাশের লোকজন সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে আর মজা নিচ্ছে। এরই মধ্যে হঠাৎ করে তুলি এসে আমায় জড়িয়ে ধরে। লোকজন আরো বিস্মিত হয়ে যায় আর এগুলো দেখতে থাকে। এদিকে তুলিকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু এমনভাবে ধরেছে যে ছাড়াতেও পারছি না। শেষমেশ লোকজনকে এইভাবে না দেখিয়ে ওভাবে বাসার ভিতর ঢুকছি। গেটে দেখি এইরকম অবস্থা দেখে রবিন হাঁ করে তাকিয়ে দেখছে। আমি তো লজ্জায় পড়ে গেলাম। কোনো রকমের বাসায় ঢুকলাম। মা দেখে তো হাসতে হাসতে শেষ। এইদিকে আমি মাইন্ডটা চিপায় পড়ে গিয়ে ফেসে গেছে একদমই। এই তুলি বোন আমার, মান সম্মান যা ছিল ধুলাই মিশে গেছে। এবার অন্তত ছাড় আমায়। কিসের বোন? হ্যাঁ, আর কে বোন? কিসের মান সম্মান? কিছু জানি না, আর ছাড়ছি না আমি। ও বুঝেছি, খালাম্মা বলবো। খালাম্মা ছাড়েন প্লিজ। এই কুত্তা, আমি তোর খালাম্মা লাগি খালাম্মা বলিস? মানুষকে তো মানুষ বলা যায় না, তাই খালাম্মা বললাম। আবার খালাম্মা বলিস? তুই তো কেউ না, তাহলে কি বলবো? হ্যাঁ, বিয়ে করে নে, বউ বলবি। খুব ভালোবাসবো তোকে। মজা নিস, জীবনেও বিয়ে করবো না। আমি জীবনেও ছাড়বো না। আচ্ছা দেখি কতক্ষণ ধরে রাখতে পারিস। সে কখন থেকে ধরে দাঁড়িয়ে আছে, বসতেও পারছি না। এদিকে আমি জীবন যায় যায় অবস্থা হয়ে গেছে, কিন্তু তার কিছুই না। হ্যাঁ তুলি ছাড়, টয়লেট যাব। চল, তোর সাথে আমিও যাব, তবুও ছাড়বো না। আচ্ছা বল কি চাস, তাই হবে, তবু ছাড় প্লিজ। এই মুহূর্তে এক্ষুনি আমার বাবা মাকে রাজি করিয়ে বিয়ে করবি, না হলে ছাড়বো না। অসম্ভব, আমি পারবো না। তাহলে আমিও ছাড়বো না। আচ্ছা তোর কথাই থাকলো, এবার ছাড়। না, ছাড়বো না। আজব তো, বললাম তো তোর কথাই থাকলো, তাহলে ছাড়বি না কেন? আমার ইচ্ছে। দূর চাই। মা রেডি হয়ে গেছে, আমায় ছাড়, পোশাক পাল্টায়। তোর বাসা তো চল। রেডি হয়ে রবিনকে ডাকলাম। তারপর তুলি, মা আর আমি তাদের বাসায় গেলাম। তাদের বাসায় গিয়ে দেখি কিসের অনুষ্ঠানের জন্য ভালোই ব্যবস্থা করেছে। পরে জানতে পারলাম তুলি মাকে সব বলেছে। তখন মা তুলির বাবা মাকে সব বলে আয়োজন করেছে। তবে তলে তলে এত কিছু, আর আমি কিছুই জানি না। অবশেষে বিয়ে করে তুলিকে নিয়ে আসার সময় তার বাবা আমায় বলল, দেখো বাবা, মেয়েটা একবার ভুল করে সে ভুল সঠিক করার জন্য প্রতিনিয়ত কষ্ট পেয়েছে। পুরনো সব ভুলে মেয়েটাকে আগলে রাখো। বউ নিয়ে বাসায় চলে আসলাম। হুটহাট করে কি থেকে কি হয়ে গেল কিছুই তো বুঝলাম না। নিজের রুমে গত রাতেই কোনো সংকোচ ছাড়াই ঢুকেছি, আর এখন কেমন দ্বিধাদ্বন্দ্ব লাগছে। তুলি সুন্দর করে চুপচাপ খাটের ওপর বসে আছে, আমিও গিয়ে তার পাশে বসলাম। এ কি, বসতে বসতে ঘামতে শুরু করেছি। তুলি একটু সরে বসো তো, আমি ঘুমাবো। ঘুমাবা মানে? তো কি করব? কেন, বাসরাতে কি করে জানো না বুঝি? বুড়ো কোথাকার। কে বুইড়া, কি বলতেছো এসব? আমি যদি বুড়ি হই তাহলে তুমি তো বুড়ো হবে, তাই না? ওটা তো মজা করে রাগানোর জন্য বলেছিলাম। আমি এটা বুঝি, সিরিয়াসলি বলছি। জানি না। আমায় কি এখনো মেনে নিতে পারছো না, নাকি জোর করে বিয়ে করলাম এই জন্য রাগ করে আছো? বিশ্বাস করো, যেদিন সত্যিটা জানতে পেরেছি তারপর প্রতিটি দিন তোমায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। দিনের বেলা খুঁজতাম আর রাতের বেলা কেঁদে কেঁদে বালিশ ভেজাতাম। তোমায় দেওয়া প্রতিটি কষ্টের কথা মনে করে প্রতিদিন কাঁদতাম। অবশেষে যখন এত বছর পর দেখা পেলাম তখন নিজেকে সান্ত্বনা দিলাম, কিন্তু তোমার দেওয়া প্রতিটি অবহেলা যেন মৃত্যু পরিমাণ কষ্ট দিত। তবুও পেছনে যাইনি। প্রতিদিন অপমান হওয়ার পরেও তোমাকে দেখার জন্য তোমার বাসায় এসে বসে থাকতাম, তোমার অফিস যেতাম। সত্যি তোমায় খুব ভালোবাসি শামীম। তুমি যদি ভালো নাও বাসো তবুও তাড়িয়ে দিও না, নাহলে আমি বাঁচতে পারবো না। তোমার বাড়ির কাজের লোক হয়ে হলেও তোমার দেখে বাঁচতে পারবো আমি। সত্যি খুব ভালোবাসি এখন তোমায়। আমিও ভালোবাসি, হ্যাঁ, আগের মতোই ভালোবাসি, এখনো ভালোবাসি। কিন্তু বুঝতে দিইনি, তুমি যখন আমার বাসায় আসতে আমিও লুকিয়ে লুকিয়ে দেখতাম তোমায়। ভালোবাসি বলেই তোমার কাছাকাছি থাকার চেষ্টা করতাম, তোমায় শুধু দেখছিলাম। এবারও ভুল করে দূরে যাও নাকি আঁকড়ে ধরে বাঁচতে চাও? মনে করো এটা একটা পরীক্ষা ছিল। তো পরীক্ষায় কি রেজাল্ট পেলে?
তুলি ফেল করেছে, শামীম পাস করেছে। আসছে চোর কোথাকার, লুকিয়ে লুকিয়ে ভালোবাসে, এখন পাস দেখাচ্ছে। ইচ্ছে করছে। কি ইচ্ছে করেছে? আমি তো বুড়ি, ইচ্ছের কি দাম আছে নাকি? ছুরিগুলোর কাছে যাও, থাক আমার ইচ্ছা। উইলে উইলে উইলে, আমার বুড়িটা রাগ করেছে। চলো বুড়ি, তোমায় আজ ছুরির মতো ভালোবাসবো। লাগবে না আমার ভালোবাসা। লাগবে তো। এই ছাড়ো আমায়, ফাজিল ছেলে। অতঃপর একটা নতুন সকালে সূচনা হলো, অপূর্ণ একটা ভালোবাসা পূর্ণতা পেল। নতুন করে সব অভিমান ভুলে শুরু হলো নতুন জীবন, যেখানে অভিযোগ অভিমান রাগ ছিল না, শুধু ভালোবাসা দিয়ে পূর্ণতা ছিল। আচ্ছা দাদি, দাদু তোমায় ভালোবেসে বুড়ি রাখতো নাকি? তোর দাদু আমায় ভালোবেসে বুড়ি রাখতো, আর আমি বুড়ো। দাঁড়াও, আমি দাদুকে বলে আসি যে আজ তোমাদের ভালোবাসার গল্প শুনলাম। এই কোথায় যাস? দাঁড়া বলছি। পিচ্ছি নাতি আমাদের ভালোবাসার কথা জানতে চাইলো, তখন তুরি নাতিকে তার ভালোবাসার পূর্ণতার কথা নাতিকে বলল। পুরো গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি শামীম, আমাকে সরাসরি ক্যামেরার সামনে দেখতে হলে, আমার মুখ থেকে ভালোবাসার গল্প শুনতে হলে ভয়েস অফ শামীম চ্যানেলটি সার্চ করে সেটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।